আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে তোমাদের ক্লাস নাম্বার 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু জানিয়ে দাও আর কি। আচ্ছা, আর কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি জানাও। আর আমাদের পেজ থেকে, আমাদের পেজবাসী, আজকে তোমাদের জন্য কিন্তু ক্লাসটি আবার আমরা লাইভ করছি আমাদের 3 নাম্বার টপিকটা। আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো। আর তোমাদের আজকে কমেন্টস তোমরা করো, আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিও আর কি সবাই। ওকে, আচ্ছা ওকে। আমাদের গ্রুপ এবং পেজ, আমাদের সিক্রেট গ্রুপে মূলত আমাদের ক্লাসটা যায় লাইভে, আর পাশ থেকে মাঝে মধ্যে আমরা আমাদের যেটা পেজ সেখান থেকে চাই আর কি। আর ক্লাসগুলো সবাই তোমরা একটু শেয়ার করে দাও, আমাদের যারা রয়েছে গ্রুপে এবং পেজে দিয়ে দাও আর কি সকল জায়গাতে। শোনা কি যাচ্ছে কথা আমাদেরকে একটু কাইন্ডলি জানাও। সব কিছু কি ক্লিয়ার কিনা আজকের? আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, গতদিনে তো আমাদের অনেক ক্লাস তো ছিল আর কি, অনেক ক্লাসই আমরা করছি গতদিনের। আচ্ছা জি, শোনা যাচ্ছে তাই না? আমাদের ইয়েতে শোনা যাচ্ছে ক্লাসটা আর কি। আচ্ছা হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হচ্ছে ক্লাসটা আর কি। আচ্ছা আচ্ছা ওকে। আমাকে জোহরা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাসেল জি শোনা যায়। জোহরা বলছে জি ভাইয়া শোনা যাচ্ছে আর কি। তার মানে আমাদের ক্লাস মোটামুটি সব জায়গাতেই শোনা যাচ্ছে। তো আজকে মূলত আমাদের যে টপিকটাতে হবে তোমরা সবাই জানো, আমাদের যে টপিকে ক্লাস হবে সেই টপিকটা হচ্ছে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট কিছু টপিক। একটা হচ্ছে রাইবোজোম, একটা গোলজি বডি, লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই 4টা টপিক নিয়ে মূলত আমরা একটু আলোচনা করব। ওকে, আমি তোমাদের সবার অপেক্ষায় রয়েছি এবং গতদিনের ক্লাসটা আমাদের কেমন ছিল আশা রাখি তোমরা সেটা জানাবা। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের দাগানো বইয়ের যে পিডিএফ, তোমরা অনেক মেসেজ করেছো যে ভাই এটার পেইড যেটা দাগানো বইয়ের পিডিএফটা পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আমাদের দাগানো বইয়ের পিডিএফের কাজ অনেক দূরে কমপ্লিট। তোমাদের জন্য খুবই দ্রুত, খুবই স্বল্প মূল্যে তোমাদের দাগানো বইয়ের বাংলাদেশের বেস্ট একটা পিডিএফ আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দেবো। কথা দিলাম বাংলাদেশের বেস্ট হবে আর কি, মিলিয়ে নিও আর কি। আর বারবিকিউ, আমাদের তো বারবিকিউ রান্না হচ্ছে। বারবিকিউ বলতে আমাদের বায়োলজি বুস্টারের কোশ্চেন খুব দ্রুত সেটা তোমাদের হাতে পেয়ে যাবে তোমরা। একদম সিলেক্টেড গুরুত্বপূর্ণ, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজনে কিন্তু আমাদের এমসিকিউ বই খুবই দ্রুত পাবা আর কি তোমরা। আমি সবার আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি আর কি এই জায়গাটাতে। আচ্ছা, পেজে একটা এভরিওয়ান দিয়ে দাও তো পেজে। আচ্ছা আচ্ছা, আমাদের মোটামুটি 3 মিনিটের মতো আমাদের হয়ে গেল। চলো এখন আমরা একটু শুরু করে দিই আমাদের পড়াটা। আমাদের পেজে আছে, পেজে লাইভ চলে তো না? চলো তাহলে আজকে আমাদের যে টপিকের ক্লাসটি হবে সেই টপিকটা তোমরা জানো যে আমাদের টপিকটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমকে নিয়ে খুবই ছোট্ট কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন তৈরি কারখানা এবং এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। কেন রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় বলো তো? কারণ রাইবোজোম একই সাথে আদিকোষ এবং প্রকৃত কোষ দুইটাতে অবস্থান করে। আর হ্যাঁ, আদিকোষে রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 7S প্রকৃতির, আর প্রকৃত কোষের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 8S প্রকৃতির। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? এবং এইটা আমাদের পরীক্ষাতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিয়ার? এতটুকু ধরে রাখো, রাইবোজোম এতটুকু পড়লে তোমার কমপ্লিট। ক্লিয়ার? তাহলে আবারও বলি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরি কারখানা। রাইবোজোম এটি মূলত আমাদের দুই ধরনের, একটা 70S এবং একটা 80S। 70S যেহেতু কম এটা থাকে আদিকোষিতে, 80S যেহেতু বেশি এটা থাকে প্রকৃত কোষিতে। আর হ্যাঁ, আমাদের এই রাইবোজোম এটাকে বলা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু, কারণ এটা প্রকৃত কোষ এবং আদিকোষ দু জায়গাতেই থাকে। আর এই রাইবোজোমটা কিন্তু আবরণীবিহীন অঙ্গাণু। তোমাদের সবার জ্ঞাতার্থে বলে রাখি, আবরণীবিহীন অঙ্গাণু একটা আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটার নাম হচ্ছে প্রথম মামাই সেরা। কোন মামা সেরা বলো তো? 1 নাম্বার নাকি 2 নাম্বার? প্রথম মামাই সেরা। প্রথম মানে তাহলে প্রোটিওজম, মামাই ময়াকা দ্বারা মাইক্রোটিবিউল, তারপরে ময়াকা দ্বারা মাইক্রোফিলামেন্ট, রথসই দ্বারা কিন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দ্বন্দ্ব স দ্বারা কিন্তু সেন্ট্রিওল, নট সেন্ট্রোজম।
আবারও বললাম সেন্ট্রিওল আর র দ্বারা রাইবোজোম। তাহলে আমার সাথে সাথে সবাই বলো তো প্রথম মামাই সেরা, একসাথে সবাই একটু উচ্চারণ করে বলি আর কি আমরা সবাই। আসসালামু আলাইকুম আরিস ফাহিম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু আসতে বলো, লাইভে সবাইকে একটু আসতে বলো। তাহলে বলো, আমি একটা কথা বলেছি, কোন মামাই সেরা বলো, একসাথে বলো, প্রথম মামাই সেরা। কোন মামা সেরা বলো, তোমরা বলো, প্রথম মামাই সেরা। প্রথম মানে প্রোটিওজম, তারপরে মামাই মহাকা দ্বারা হচ্ছে মাইক্রোটিবিউল, তারপরে মহাকা দ্বারা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, রস্যই দ্বারা কি, রাকিব বলো, ইন্টারমিডিয়েট বলো, ফিলামেন্ট বলো, জোরে বলো, ইন্টারমিডিয়েট, গুড, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ভেরি গুড। আর দন্ত স দ্বারা হচ্ছে সেন্ট্রিওল, ভুলেও কিন্তু সেন্ট্রোজোম দিবা না, সেন্ট্রোজোমের কিন্তু আবরণ থাকে, সেন্ট্রোজোমের কিন্তু আবরণ থাকে, সেন্ট্রিওল এবং র দ্বারা রাইবোজোম। তাহলে এই যে রাইবোজোম, যেটা কিনা একটা আবরণবিহীন অঙ্গাণু, রাইবোজোম কি একটা আবরণবিহীন অঙ্গাণু। তাহলে চলো আমরা একটু চলে যাই আমাদের লেকচারে আর কি। আজকে আমরা চলে গেলাম আমাদের রাইবোজোমে আর কি। দেখো রাইবোজোম থেকে কিছু সাধারণ তথ্য আর কি আমরা একটু পড়াশোনা করব। রাইবোজোমে সর্বপ্রথম দেখো এই যে অ্যালবার্ট ক্লড, উনি এটাকে প্রত্যক্ষ করেন, ইনি এটাকে কি করেন, প্রত্যক্ষ করেন। কোথায়? অ্যালবার্ট ক্লড এটা প্রত্যক্ষ করেন মূলত যকৃৎ কোষে, এবং এটার নাম তিনি দেন মাইক্রোজোম। তাহলে খেয়াল করি, মাইক্রো মানে ছোট ছোট, মাইক্রো মানে কি, ছোট ছোট জম। তাহলে আমরা বলতে পারি অ্যালবার্ট ক্লড যকৃৎ কোষে সর্বপ্রথম যেটি প্রত্যক্ষ করেন তার নাম দিলেন মানে মাইক্রোজোম। এরপরে খেয়াল করে দেখো জর্জ প্যালেট, এটা পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি প্রশ্ন। জর্জ প্যালেট রাইবোজোমকে আবিষ্কার করেন, ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম স্টার চিহ্ন। তাহলে বলো তো রাইবোজোমকে আবিষ্কার করেন কে, বলতো জর্জ প্যালেট। রাইবোজোমকে আবিষ্কার করেন কে, জর্জ প্যালেট। এবং বিজ্ঞানী রবার্টস, এটার নাম যে রাইবোজোম এটা উনি নামকরণ করেন। তাহলে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যালবার্ট ক্লড যকৃৎ কোষে সর্বপ্রথম এটা প্রত্যক্ষ করেন, ওকে, যার নাম দেন মাইক্রোজোম। রাইবোজোম আবিষ্কার করেন, নাম হচ্ছে কোনটা, জর্জ প্যালেট, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। আর রবার্টস কি করেন, ওর নাম যে আদেও রাইবোজোম, এটা উনি নামকরণ করেন। আশা রাখি এগুলো তোমরা বুঝতে পারবা। বিশেষ ধরন দেখো, এখানে একটা কথা লেখা রয়েছে, দেখো পলিরাইবোজোম। মুখস্থ না করে আমরা, বা পলিজম মুখস্থ না করে আমরা একটু বুঝি আর কি। খেয়াল করি পলিরাইবোজোম বলতে আমরা কি বুঝতে পারি। পলি শব্দের অর্থ একাধিক। পলি শব্দের অর্থ কি বলতো, পলি শব্দের অর্থ হচ্ছে একাধিক। তাহলে পলিরাইবোজোম বলতে আমরা কি বুঝবো, পলিরাইবোজোম বলতে বুঝবো এরকম মুক্তার মতো দানা, অনেকগুলো রাইবোজোম রয়েছে, তখন তাদেরকে বলা হবে পলিরাইবোজোম। ক্লিয়ার? তাহলে পলিরাইবোজোম মানে আমরা এটা বুঝলাম। এরপরে আমরা যদি একটু চলে আসি আর কি, দেখো সেটা হচ্ছে যে আমাদের ওকে, সেটা হচ্ছে দেখো যে এইখানে লেখা রয়েছে যে রাইবোনিউক্লিওপ্রোটিন, আবারও বললাম রাইবোনিউক্লিওপ্রোটিন কণা বা আরএনপি কণা কোথায় কোথায় থাকে বলো। এরা মূলত থাকবে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে। খুবই ভালো করে এটা একটু মনোযোগ দিয়ে শুনো আর কি। প্রশ্ন কিন্তু এটা বেশ কঠিন, আসে না সচরাচর পরীক্ষায়, বাট গুরুত্বপূর্ণ। আরএনপি রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেল, রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেল। তাহলে এই পার্টিকেলটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএটা কোথায় কোথায় থাকে আমরা জানি, রাইবোজোমে থাকে, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে, এবং লেখা রয়েছে নিউক্লিওপ্লাজমে থাকে। আর তোমরা জানো যে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম, এটা কিন্তু 70s টাইপের রাইবোজোম। কত টাইপের রাইবোজোম? 70s টাইপের রাইবোজোম কিন্তু। আচ্ছা, এরপরে চলে আসি রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন মূলত এটা কি দ্বারা গঠিত হচ্ছে, প্রোটিন এবং আরএনএ বা রাইবোজোমাল আরএনএ দ্বারা গঠিত হয়। আর আমরা জানি আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ এইটা কিন্তু আমাদের রাইবোজোম গঠনের প্রধান উপাদান। আর আরএনএর পরিমাণ থাকে কত ভাগ জানো, লিখে রাখতে পারো, 80 থেকে 90 ভাগ। আরএনএর পরিমাণ থাকে কত ভাগ, 80 থেকে 90 ভাগ, যেটা দ্বারা কিনা কোনো রাইবোজোম গঠন হয়। আর এই এমসিকিউটা ইকোলাই, ইস্কেরিয়াশিয়া কোলাই, এই ইকোলাই কি করে, ইকোলাইয়ের দেহের শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই হচ্ছে কিন্তু রাইবোজোম। কত ভাগ রাইবোজোম বলো তো, 22 ভাগই হচ্ছে রাইবোজোম। ক্লিয়ার এটা? আচ্ছা, সংখ্যার কথা বলেছে, ব্যাকটেরিয়া কোষে ইকোলাই রাইবোজোমের সংখ্যা প্রায় 20,000। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে ব্যাকটেরিয়া কোষে রাইবোজোমের সংখ্যা কত, 20,000। আর শতকরা হিসেবে কত পার্সেন্ট, 22%। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা দেখি আমরা সবাই একটু কমেন্টে একটু পড়ার দেখি, চেষ্টা করি আর কি। আচ্ছা, প্রোটিওজোম প্রথম মামাই সেরা, ওকে ভেরি গুড, প্রথম মামাই সেরা। সাবরিনা উত্তর দিয়েছে। আচ্ছা, জোহরা উত্তর দিচ্ছে, ভেরি গুড জোহরা। তোমাদের সবার এখন একটু আনসার শুনবো আর কি আমরা। বলো এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে একটু কমেন্টে একটু জানাও আর কি আমাকে, এতটুকু ক্লিয়ার কি না। সবাই যারা যারা ক্লাস করছো তারা সবাই একটু জানাও, তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও আর কি, ক্লাসের বিষয়টা সবাইকে একটু জানিয়ে দাও। আচ্ছা শুভ্র, টপিক ওয়াইজ এমসিকিউ সলভ আমরা ইনশাল্লাহ দিব বাবা, অবশ্যই দিব আর কি তোমরা। ওকে, আমরা এমসিকিউর উপরে কাজ করে যাচ্ছি। আজকেও তোমাদের এমসিকিউ প্র্যাকটিস আছে, শেষের দিকে এমসিকিউ প্র্যাকটিস হবে।
ওকে, ভেরি গুড। রুকায়া সুলতানা, শেখ শারমান ক্লিয়ার, অঙ্কিতা সাহা ক্লিয়ার, জোহরা ক্লিয়ার, আচ্ছা আনিক হোসেন ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এতটুকু তো গেল। তাহলে এর পরের দিকে আমরা যে টপিকটাতে চলে আসবো সেই টপিকটাতে একটু চলে যাই। দেখো, সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে যে সাইটোপ্লাজমের যখন এককভাবে থাকে, সেটা মানে একটা কোষে যে সাইটোপ্লাজম রয়েছে সেখানে যদি এককভাবে একটা রাইবোজোম থাকে তখন তাকে বলা হচ্ছে মনোজোম। মনো মানে এক, মনো মানে কি এক, অলরেডি পড়ে ফেলেছ। পলিরাইবোজোম, পলি মানে কি অনেকগুলো রাইবোজোম যখন মুক্তার দানার মতো থাকে তখন তাকে বলা হয় পলিরাইবোজোম। এইখানে দেখো লেখা রয়েছে সাইটোরাইবোজোম। সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, যদি সাইটোপ্লাজমে অবস্থান করে রাইবোজোমটা তখন তাকে বলা হয় সাইটোরাইবোজোম। যদি সেটা মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করে সেটাকে বলা হয় মাইটোরাইবোজোম। আর আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম গঠন মানে অবস্থান করে সেটা হচ্ছে কত এস প্রকৃতির? 7s প্রকৃতির। শুধু কি মাইটোকন্ড্রিয়া? ক্লোরোপ্লাস্টেও যেই মূলত রাইবোজোম থাকবে সেটাও কত এস প্রকৃতির? 7s প্রকৃতির। ওকে, এখন খেয়াল করি, দেখো ছত্রাক, এটা কিন্তু আমরা আলাদা কালার দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সমস্যা হয়, মানে সমস্যা না হয়। ছত্রাকে থাকে কত? দেখো 77s। আর স্তন্যপায়ী প্রাণীদের থাকে 55s রাইবোজোম থাকে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ব্যতিক্রম। কারণ আমরা জানি রাইবোজোম মূলত দুই প্রকার। কয় প্রকার? মূলত দুই প্রকার। একটা হচ্ছে 80s আর একটা হচ্ছে কত এস? 70s, তাই না? 80s থাকে কাদের ক্ষেত্রে? প্রকৃত কোষীদের ক্ষেত্রে। 70s থাকে কাদের ক্ষেত্রে? আদিকোষীদের ক্ষেত্রে। পার্থক্য কোথায়? পার্থক্য বা ব্যতিক্রম হচ্ছে ছত্রাকে থাকে 77s, স্তন্যপায়ী প্রাণীদের থাকে কত বলো তো? 55s। আবারও বললাম, একসাথে বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও ছত্রাকে কত এস থাকে? ছত্রাকে কত এস থাকে? সবাই একটু বলো তো ছত্রাকে কত এস থাকে আর স্তন্যপায়ীদের এখানে কত এস থাকে? একটু কমেন্টে যদি জানাও তাহলে খুবই ভালো হয়। আমি একটু কমেন্ট পড়ি তোমাদের। লা লা লা। অফলাইনে ক্লাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে একদম। ভেরি গুড। সাবরিনা উত্তর দিচ্ছে 77, প্রথা উত্তর দিচ্ছে 55s। হ্যাঁ, ওকে, ভেরি গুড, এটা হয়েছে। আচ্ছা, এখন একটা চলে আসি। দেখো, রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। আমি অলরেডি সেটা বলেছি। এটা কিন্তু তোমাদের খ নাম্বার প্রশ্ন আসবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন টাইপের প্রশ্ন সেখানেও আসে। রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে? কারণ আমরা জানি রাইবোজোম একই সাথে আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষে দুইটাতে থাকে, এই জন্য এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। আর রাইবোজোম তোমরা জানো এটাকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন তৈরির কারখানা। ওকে, এরপরে দেখি চলে আসি এনজাইম, যেহেতু এটা লাগে না। আর এখানে দেখো রাইবোজোম প্রোটিন এবং আরএনএ অনুপাত। প্রোটিন এবং আরএনএ অনুপাত কত? 1:1, 1:1। ক্লিয়ার এতটুকু এইটা? আচ্ছা, চলো, আই হোপ আমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি। তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে এইটা। আর আমাদের ছত্রাকে থাকে কত বলো তো? 77। আর স্তন্যপায়ীতে থাকে কত? 55। আচ্ছা, ওকে, ভেরি গুড, এটা আমরা পড়েছি। তার পরেরটাতে যাই। দেখো, আমাদের রাইবোজোমের কথা বলা হচ্ছে। রাইবোজোম কত প্রকার? রাইবোজোম কত প্রকার এই কথাটা বলা রয়েছে। দেখো, একটাতে বলা হচ্ছে 70s আর একটাতে বলা রয়েছে কত? 80s, তাই না? তাহলে আমাদের রাইবোজোমটা হচ্ছে মূলত, আমাদের রাইবোজোমটা এখানে একটু নিয়ে যায়। ওকে, তাহলে আমাদের রাইবোজোমটা হচ্ছে মূলত কত? দুই ধরনের, একটা 70 আর একটা হচ্ছে 80। মনে রাখবা 80s সবসময় উচ্চ শ্রেণীর জীবেদের থাকে, আর 70s যেহেতু কম, এটা থাকবে সবসময় কোনটার ক্ষেত্রে? নিম্ন শ্রেণী যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু। ওকে, এর মধ্যে দেখো আণবিক ওজন 2.7 × 10⁶, এটা আমাদের দরকার নাই। আমার দরকার এই 70s কে যদি আমি সাব ইউনিটে ভাগি তাহলে আমি দুইটা সাব ইউনিট পাবো, একটা 50s এবং আরেকটা হচ্ছে 30s। এটা ইম্পর্টেন্ট, 50s এবং 30s। আর 80s কে যদি আমি ভাঙি এখানেও পাবো দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে 80s আর একটা হচ্ছে 20s। আমি মনে একটু আগে ভুল বলছি, এখানে 80 বলা যদি হয়ে থাকে তাহলে ভুল, এখানে হবে কিন্তু 50s। তাহলে দেখো 70s কে যদি আমি ভাঙি, 70s কে ভাঙলে আমি এখানে পাবো দুইটা, একটা পাবো হচ্ছে 50s আর একটা পাবো হচ্ছে কত এস? 30s। এখন বলতে পারো ভাইয়া এই দুটো যোগ করলে তো 80 হয়, কিভাবে এটাকে আপনি 70 বললেন? মনে রাখবা এস মানে রাশিয়ান একজন বিজ্ঞানী রয়েছে যার নাম হচ্ছে ভেদবার্গ। ভেদবার্গ। এই ভেদবার্গ অধঃক্ষেপণের একক বা প্রিসিপিটেশনের একক, অধঃক্ষেপণের একক
বলো কিসের একক এটা? অধঃক্ষেপণের একক। তাহলে আমি যদি তোমাকে 70 টাকা দিই, ধরে নিলাম 70 টাকা দেওয়ার পরে আমি তোমাকে বললাম এই 70 টাকার 50% দিবা শাকিলকে আর এই 70 টাকার 30% দিবা রাকিবকে, তাহলে বলো তো করা কি সম্ভব না? তাহলে মনে রাখবা এই 70s এটা হচ্ছে ভেদবার্গ অধঃক্ষেপণের একক, মানে এগুলানকে কিন্তু পার্সেন্টেজ আকারে আমাদের কিন্তু প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ 70-এ 50%, 70-এ 30%, এইভাবে। সেম ভাবে 80-এর দুইটা সাব ইউনিট, একটা ইউনিটের নাম হচ্ছে 60s, এস মানে ভেদবার্গ, আর একটা নাম হচ্ছে 40s। ওকে, তাহলে এই দুটো যোগ করলে তো 100 হয়, কিন্তু কেন এটাতে 80 হলো? কারণ এরা অধঃক্ষেপণের একক বা প্রিসিপিটেশনের একক এবং এরা হচ্ছে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ আমি যদি 80s কে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে 80s এর 60% পাবে একজন, 40% পাবে আরেকজন। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং তোমাদের একটা কথা বলে রাখি এখানে, দেখো সেটা হচ্ছে আমি যদি এইখানে একটু যাই, ধরে রাখো এইখানে যাই, একটা রাইবোজোমের কি বলছি, এটা এক্সট্রা ইনফরমেশন, একটা রাইবোজোমের স্থান থাকে 4টি, মানে কয়টি সাইট থাকে? 4টি সাইট থাকে। কয়টি সাইট থাকে? 4টি সাইট থাকে। একটাকে বলা হচ্ছে পি সাইট, একটাকে বলা হচ্ছে, আচ্ছা আগে আমি লিখি, আগে লিখলাম, ই সাইট, পি সাইট, এ সাইট, SITE সাইট মানে জায়গা বোঝাচ্ছি। ওকে, এবং আরেকটা হচ্ছে mRNA বা মেসেঞ্জার RNA সংযুক্তিকরণ স্থান, সংযুক্তিকরণ স্থান। ওকে, আচ্ছা তাহলে বলো তো একটা রাইবোজোমের কয়টা অংশ থাকবে? আমাকে একটু কমেন্ট করে একটু জানাও সবাই, একটা রাইবোজোমের কয়টা অংশ থাকবে? ভেরি গুড, মনি উত্তর দিয়েছে 4টি, অ্যাবসলিউট রাইট 4টি। ফাসবিহা উত্তর দিয়েছে 4টি। পেজে কি অবস্থা? পেজম্যান ওকে, ভেরি গুড। তা আমি পেজ থেকে উত্তর দিচ্ছে তো, অনেকে পেজ থেকে উত্তর দিচ্ছে তো, দেখি পেজে না গ্রুপে? এটা ও হ্যাঁ পেজ তো, এটা বাহ, পেজে অনেকজন উত্তর দিচ্ছে। ভেরি গুড, মানে একই সাথে পেজ থেকেও বাচ্চা কাচ্চারা ক্লাস করছে, কত ভালো আর কি। এটা ভাবা যায়। ওকে, ইটস সো গুড। নাও দেখো, তাহলে দেখো 4টি, তাই না? তাহলে আমাদের ই সাইট মানে কি? এক্সিট সাইট মানে নির্গমন সাইট, ই সাইট মানে এক্সিট সাইট, পি সাইট মানে PEPTIDAL পেপটাইডাল সাইট মানে যেখানে পেপটাইড বন্ধন তৈরি হয়, এ মানে অ্যামাইনো, AMINO অ্যাসাইল, ACYL অ্যামাইনো অ্যাসাইল সাইট লিখে দিলাম, SITE অ্যামাইনো অ্যাসাইল সাইট, আর এটা হচ্ছে mRNA সংযুক্তিকরণ স্থান। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে রাইবোজোম, এই যে দেখো আমরা জানি mRNA তে 1 সূত্রক, এই যে দিয়ে দিলাম mRNA কয় সূত্রক? 1 সূত্রক। mRNA সংযুক্তিকরণ স্থানটা হয় ঠিক এইরকম, এটা একটা বড় খণ্ড থাকে, এখানে একটা ছোট্ট খণ্ড থাকে। তাহলে বলো তো এই টোটালি মিলে ধরে রাখো এটা একটা 80s রাইবোজোম, ফুল মিলে 80s এর দুইটা সাব ইউনিট। তাহলে বড় খণ্ডটার নাম হচ্ছে 60s, ছোট খণ্ডটার নাম হচ্ছে 40s। আর এই যে মাঝখান দিয়ে যে একটা mRNA চেইন চলে গেল, এটাকে বলা হচ্ছে mRNA সংযুক্তিকরণ স্থান। আর এর ভেতরে আমাদের থাকবে হচ্ছে মূলত কি বলতো, এর ভেতরে থাকবে 3টা সাইট মানে ধরে রাখো বিল্ডিং দিয়ে দিলাম, একটা বিল্ডিং, একটা বিল্ডিং এবং এই একটা বিল্ডিং, 3টা বিল্ডিং আমাদের দিয়ে দিলাম আর কি আমরা এখানে। চলো দিই, তাহলে 3টা বিল্ডিং যদি দিই তাহলে দেখো হাতের বাম দিক থেকে লিখবা কিন্তু EPA, কখনোই ডান দিক থেকে লিখবা না, এই জায়গাটাতে সিরিয়াল যাতে মিস যাতে না হয়। কি বলছি? EP এবং A। ই মানে এক্সিট, এই দিক দিয়ে বের হয়ে যাবে, পি মানে পেপটাইডাল, এ মানে অ্যামাইনো অ্যাসিড, কি টিআরএনএ, অর্থাৎ সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড ঢুকবে এই দিক দিয়ে এবং বের হবে এই বরাবর। আই হোপ তোমরা বুঝতে পারছো যে 70s রাইবোজোম, 80s রাইবোজোম এই জিনিসটা কি বোঝাচ্ছে আর কি। ওমর ফারুক কই তুই, সবাইকে একটু মেনশন দাও। এই যে রাজদীপ, ই মানে এক্সিট, পি মানে পেপটাইডাল, এ মানে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ। ভেরি গুড। কি ক্লাস হচ্ছে সাবেদ? কি ক্লাস হচ্ছে? রাইবোজোমের ক্লাস হচ্ছে ভাইয়া সাবেদ, রাইবোজোমের হচ্ছে ক্লাস ভাইয়া। আচ্ছা, তাহলে এরপরের দিকে দেখি 70s রাইবোজোমে দেখো RNA মানে রাইবোজোমাল RNA, RNA থাকে 3টা।
23, 16, 5 একসাথে একটু মুখস্থ করে, এটা মুখস্থ করতে হবে। 23, 16, 5 ক্লিয়ার। এবং 52 ধরনের প্রোটিন অণু থাকে। চলো আসো 80S এ। 80S এ আর আরএনএ থাকবে 4 ধরনের, রাইবোজোমাল আরএনএ থাকবে 4 ধরনের, 28, 18, 5.8 এবং 5। মনে রাখবা যেহেতু এটা 80S মানে এখানে 8-এর আধিক্যতা বেশি থাকবে, 28, 18, 5.8 এবং 5, তাহলে ইজিলি মনে থাকবে। আর 80S এ 80 ধরনের কি থাকে, প্রোটিন থাকে। 80S এ কত ধরনের প্রোটিন থাকে? 80 ধরনের প্রোটিন থাকে, তাই না? ওকে, ভেরি গুড। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ কিছু পারো বা না পারো, একটা জিনিস মনে রাখবে বাবা, রাইবোজোমকে বলা হচ্ছে কি তৈরির কারখানা? এটা বাচ্চারাও জানে, প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন তৈরির কারখানা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, প্রোটিন সংশ্লেষ করে। দেখো সাইটোক্রোম উৎপাদনে সহায়তা করে, স্নেহ জাতীয় পদার্থের বিপাকে সহায়তা করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। গ্লুকোজ ফসফোরাইলেশনে সহায়তা করে, ইম্পর্টেন্ট মানে গ্লুকোজকে পোড়াইতেছে আর কি। এবং আরএনএ সঞ্চয় করে। আরএনএ কেন? অবশ্যই তো রাইবোজোমাল আরএনএ, কারণ রাইবোজোমাল আরএনএ দিয়েই তো রাইবোজোম গঠন হয়, তাই না? তাহলে ভুল করা যাবে না, প্রোটিন সংশ্লেষ, স্নেহজাত পদার্থের বিপাক, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং আরএনএ। কিন্তু এর মধ্যে যদি একটা জিনিস তোরা ভুল করিস তাহলে তোদের পাপ হবে, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, এটা হচ্ছে আরএনএর কাজ। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, আমার মনে হয় এই জিনিসটা তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটা জায়গাতে যাই, তোমাদের আমরা একটু দেখিয়ে নিই আর কি। চলো আমাদের 3D ভাবে এই জিনিসগুলো দেখতে আমাদের কেমন লাগে আর কি, ঠিক আছে? সবাই আমরা একটু যাই আর কি, দেখি কোথায় যাওয়া যায়। আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছ আর কি এই জায়গাটাতে। ওকে, দেখা যাচ্ছে? এই যে দেখো আমাদের কিন্তু একটা সেল দেখা যাচ্ছে। ফাদ ওই যে দেখো একটা ক্রস চিহ্ন আছে, ওটা একটু করে দাও তো ভাই। এটার অ্যাকশন মোড না কি জানো ওইটা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে। গুড, ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউট রাইট, ভেরি গুড। চলো রাইবোজোমটা আমাদের কিভাবে থাকে সেটা আমরা একটু দেখে নিই আর কি, তাই না? ঠিক আছে, দেখো এই যে আমাদের একটা কোষ দেখা যাচ্ছে, দেখো এটা একটা অ্যানিমাল সেল। এই সেলের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। অনেক কিছু দেখতে পাওয়ার মধ্যে দেখো এই জায়গাটাতে আমাদের এই যে দেখা যাচ্ছে এই অংশগুলো, এই অংশ আমি একটু বড় করে নিই, আর একটু বড় করে নিলে আমরা এই যে দেখো আলুর মতো, মিষ্টি আলুর মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো, এগুলোকে বলা হচ্ছে মূলত রাইবোজোম। এগুলোকে কি বলা হচ্ছে? রাইবোজোম। আর আমাদের কোষে তো অনেকগুলো রাইবোজোম থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে পলিরাইবোজোম। কিন্তু আবার খেয়াল করি, দেখো ছোট ছোট দানা দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট ছোট্ট দানা, ছোট্ট বাবু, এই যে দেখো ছোট্ট ছোট্ট দানা, এই একটা দানা, এই একটা দানা, এই একটা দানা, এদেরকে বলা হচ্ছে কিন্তু ভেসিকল। কারণ তোমরা সবাই জানো ভেসিকল মানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র দানা। ভেসিকল মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র দানা। ওকে, এখন আমার সবচেয়ে যে মজার জিনিস সেটা হচ্ছে আমরা একটা জায়গা দেখতে পাবো। দেখো তো এই কোষটাকে যদি আমি একটু দেখি, এই কোষের এইটা তো নিউক্লিয়াস, আমরা সবাই জানি। দেখো এই নিউক্লিয়াসের পাশে একটু বড় করে দেখালে দেখো এরকম ভাঁজ ভাঁজ চ্যাপ্টার নালীর মতো জিনিস দেখা যাচ্ছে না? এগুলানকেই বলা হয় কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে কিন্তু নিউক্লিয়াসের গা ঘেঁষে। মুখস্থ না, দেখো একদম ছবিতে নিউক্লিয়াসের গা ঘেঁষে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, এটা তো তোমরা জানো যে দুই প্রকার, একটা মসৃণ আর একটা অমসৃণ। কেন অমসৃণ? কেন? এর গায়ে কিসের দানা লেগে থাকে বলো তো? বলো, রাইবোজোমের দানা লেগে থাকে। আর যেটা মসৃণ তার গায়ে লেগে থাকে না। এই যে দেখছো এখানে নীল নীল কালারে ছোট্ট ছোট্ট বেগুনি কালারে দেখা যাচ্ছে এখানে, এই জায়গায়, তাহলে এটা কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে দেখো নিচের এই অংশটা দেখো চ্যাপ্টা থলি, এটা তো পরিষ্কার, এখানে কিন্তু কিছু নাই, তার মানে এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? তাহলে দেখো নিউক্লিয়াস গেল, নিউক্লিয়াসের পাশে যেটা থাকবে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা আমাকে এটা একটু বলো তো কেউ, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা কি, আমাদের এই জিনিসটা কি দেখি, এটা কেউ বলতে পারে কি না? যেটা দেখাচ্ছে এই জিনিসটা কি, আমাকে একটু কেউ বলো তো, বলো আমি যেটা দেখাচ্ছি এই জিনিসটা কি? রাইবোজোম। দেখি কে বলে এটা, উত্তর দাও। এইটা এই যে এটা, এই জিনিসটা কি? এইটা কি?
ওকে, অনেকে পেজে উত্তর করছে না সবাই। মাইটোকন্ড্রিয়া, ওকে ভেরি গুড। ইস্তিয়াক সাহা উত্তর দিচ্ছে, এশা উত্তর দিচ্ছে, ইবাদত উত্তর দিচ্ছে, তুলনা, রাধা ঘোষ, ইতিকথা, ভেরি গুড। মাইটোকন্ড্রিয়া, এই তো আমরা মাইটোকন্ড্রিয়া পাইছি। এখন আসো আর একটা জিনিসে, সবাই একটু মনোযোগ দাও। দেখো এই যে অংশটা চ্যাপ্টার রুটির থলির মতো যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এইদিকে একটু নিয়ে যাই। এই অংশটার নামটা কি বলো তো? এই যে রুটির থলির মতো যে অংশটা, আমাকে কেউ বলতে পারবা এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি গোলজি বডি? এই যে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি গোলজি বডি? দেখো এই অংশটার নামটা আমাকে একটু জানাও দেখি, কে বলতে পারো দ্রুত? আমি একটু দ্রুত শুনতে যাচ্ছি, সবাই একটু জানাও। আমি একটু দ্রুত শুনতে যাচ্ছি, সবাই একটু জানাও। আচ্ছা, আরমান কমেন্ট করেছে গোলগি বডি। আরমান, এটা হচ্ছে গোলজি বডি, ড হবে না রে বাবু। আচ্ছা, গোলজি বডি। প্রণমিতা উত্তর দিয়েছে ইস্তিয়াক গোলজি বডি, অমর ফারুক গোলজি বডি, ভেরি গুড। এই যে তামিম উত্তর করেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভাইয়া তামিম এখানে কিন্তু ভুল গেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না কিন্তু এটা। দেখো এটা হচ্ছে গোলজি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে নিউক্লিয়াসের পাশে যেটা, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গোলজি বডি। এটা কি গোলজি বডি? তাহলে চলো আমরা মূলত পড়ে ফেলি গোলজি বডি, তাই না? কারণ এর পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের গোলজি বডি। সো লেটস স্টার্ট গোলজি অ্যাপারেটাসে আমরা চলে যাই। দেখো গোলজি বডিটা দেখতে কেমন। সো আমরা কিভাবে পড়ি, আমাদের অফলাইনের স্টুডেন্টরা যারা তোমরা পড়ো আর কি, তোমরা তো জানো যে যশোরে, তাহলে তোমরা কোন সিস্টেমে পড়াশোনা করো? ওয়ার্ল্ড ক্লাস সিস্টেমে আমি কিন্তু তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করি আর কি। আসলে কি কোনো জায়গা থেকে কম থাকার কোনো সুযোগ নাই? শিখবা না কেন তুমি? এটা বলো, কেন শিখবা না তুমি? হ্যাঁ, শিখতে হবে তো, না? আমরা সবাই মিলে একসাথে একটা ভালো একটা শিক্ষা গ্রহণ করতে চাই, ভালোর দিকে একটা যেতে চাই, নিজেদের উন্নতি তো অবশ্যই করতে হবে, তাই না? ওকে, তাহলে সবাই, আচ্ছা তাহলে আমাকে দু একটা প্রশ্ন ধরি, আর কি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, এমন ভুল করো না, এরকম ভুল করলে সমস্যা। ওকে, সেটা হচ্ছে আমাকে বলো যে ব্যাকটেরিয়াতে কত এস রাইবোজোম থাকবে? সবার আগে কে উত্তর দেয় আমি একটু দেখি তো, ব্যাকটেরিয়াতে কত এস রাইবোজোম থাকবে? কে? তপু, তুমি পেজে যারা কমেন্ট কোনো প্রশ্ন করা থাকলে উত্তর দিয়ে দিবা, আর তুমি গ্রুপে দিবা। কিউএনএ সার্ভিস আমাদের। আচ্ছা, মুন্না উত্তর দিয়েছে 70s, ভেরি গুড মুন্না, কারণ ব্যাকটেরিয়া একটা আদিকোষ। আচ্ছা, ফারুক উত্তর দিয়েছে 70s। প্রথা উত্তর দিয়েছে। আচ্ছা অবন্তী স্যার, আপনি আমার কমেন্ট পড়ছেন না। এই অবন্তী, তোমার কমেন্ট পড়ছি বাবা। এই তো ইস্তিয়াক 70s, প্রজ্ঞা উত্তর দিয়েছে 70, রাজদীপ 70, ভেরি গুড, অ্যাবসলিউট রাইট, 70s। এটা নিয়ে কোনো কথা হবে না ভাই। চলো আমরা গোলজি বডিটা দেখে নিই। ফার্স্ট অফ অল একটা কথা বলি, গোলজি বডি ধরে রাখো, তুমি কিচ্ছু পড়বা না, ক্লিয়ার? তুমি কিচ্ছু পড়বা না গোলজি বডির, কারণ গোলজি বডিটা মুখস্থ জিনিসটা, গোলজি বডিটা একটু দেখার জিনিস, আমরা একটু দেখি। গোলজি বডি মূলত তৈরি হয় তিনটা জিনিস দ্বারা, একটাকে বলা হয় সিস্টার্নি, একটাকে বলা হয় ভেসিকল, আর একটাকে বলা হয় ভ্যাকিউল। আমি আবারও বললাম, কয়টা জিনিস দ্বারা? তিনটা জিনিস দ্বারা। আমার সাথে সাথে সবাই একটু বলো, সিস্টার্নি। কি বলা হয়েছে? সিস্টার্নি। একটাকে বলা হয় ভেসিকল, আরেকটাকে বলা হয় ভ্যাকিউল। কথা হচ্ছে ভাই, সিস্টার্নি মানেটা কি? সিস্টার্নি মানেটা হচ্ছে চ্যাপ্টার রুটির মতো থলে। এই যে তোমরা চ্যাপ্টার জিনিসগুলো দেখতে পাচ্ছ এক একটা করে বিস্কুটের মতো, এই এক একটা জিনিসকে বলা হচ্ছে এক একটা করে সিস্টার্নি। এখন কতটা আসবে ভেসিকল কি? আমি আজকে ক্লাসের কিছুক্ষণ আগেও ভেসিকল নিয়ে কিন্তু একটা কথা বলেছিলাম। ভেসিকল মানে ছোট ছোট দানা, ভেসিকল মানে কি? ছোট ছোট দানা। আর ভ্যাকিউল, হোয়াট ইউ মিন বাই দ্য ভ্যাকিউল? ভ্যাকুয়াম কথাটা আসে মূলত ভ্যাকুয়াম থেকে। ভ্যাকুয়াম মানে কি? বায়ুশূন্য স্থান বা বুদবুদ। তাহলে দেখবা ভ্যাকুয়াল মানে হচ্ছে বড় গহ্বর, বড় গহ্বর। শেষ, আমাদের কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়া কমপ্লিট। তাহলে এই যে ছবিটাতে, এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা যে চ্যাপ্টার থলের মতো অংশ, এদেরকে বলা হচ্ছে সিস্টার্নি। কি বলা হচ্ছে? সিস্টার্নি, ক্লিয়ার? এবং একটা জিনিসের দিকে আমি যদি একটু তাকাই, তোমরা এই জায়গাটাতে একটু দেখো, তোমরা দেখতে পাবে, দেখো এই যে দেখো ছোট ছোট বল, ছোট ছোট বল বের হয়ে যাচ্ছে। আবার দেখো ছোট ছোট বল বের হবে, এই যে একটা বল, এই যে একটা বল, এই যে ছোট ছোট যে দানা বের হয়ে যাচ্ছে, এই দানাগুলোর নামই কিন্তু কি বলতো?
সবাই আমাকে একটু বলো তো, ছোট ছোট দানাগুলোর নাম কি? ভেসিকল বলবা নাকি ভ্যাকিউল বলবা? দেখি আমার স্টুডেন্টগুলো পারে কিনা। ভেসিকল বলবা নাকি ভ্যাকিউল বলবা? দেখি তো একটু আমি শুনি। যে ছোট ছোট দানাগুলো পড়ে যাচ্ছে না ধীরে ধীরে, যেটা আমি দেখালাম, ওটাকে কি বলবা? ভেসিকল নাকি ভ্যাকিউল? রাজদীপ, বড় গহব্বর ভাই ভ্যাকিউল না, আমি এটা ধরি না, আমি প্রশ্ন ধরছি। আচ্ছা, প্রণব দাস সবার আগে উত্তর দিয়েছে ভেসিকল। ভেরি গুড প্রণব। এই ছোট ছোট কোনা যেটা পড়ে যাচ্ছে না, ওই কোনাগুলোকে বলা হচ্ছে মূলত আমাদের কি? ভেসিকল বলা হচ্ছে। প্রজ্ঞা উত্তর দিয়েছে, তামিম হোসেন উত্তর দিয়েছে ভেসিকল। এই তো সবার হচ্ছে। তাহলে ভ্যাকিউলটা কি? দেখো, ভ্যাকিউল মানে ফাঁকা জায়গা। ভ্যাকিউলটা কই পাবো? এই যে দেখো, এই জায়গাটাতে দেখো, এই যে দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গা, দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গা, আরো একটু যাই, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, এই যে এইখানে দেখো এই জায়গাতে এই যে ফাঁকা জায়গা, তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের ভ্যাকিউল। তাহলে তোমরা সবাই জানো গোলজি বডি মূলত তিনটা জিনিস দ্বারা গঠিত। 1 নাম্বার চ্যাপ্টার থলের মতো সিস্টার্নি, 2 নাম্বার ক্ষুদ্র ক্ষুদ্র দানা ভেসিকল, 3 নাম্বার একটা গহ্বর থাকে যার নামকে বলা হচ্ছে ভ্যাকিউল। এখন মূলত যে সিস্টার্নি, এই সিস্টার্নি আবার 3 ধরনের। একটাকে বলা হয় সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি। সিস মিডিয়াল ট্রান্স, সিস মিডিয়াল ট্রান্স। ওকে, তাহলে আমরা একটু দেখি যে সিস সিস্টার্নির ক্ষেত্রে এই জায়গা যদি আমরা আসি, যেটা সিস, CIS, সিস সিস্টার্নি, যেই সিস্টার্নিগুলো প্রথমের দিকে থাকে, এটার শেষের দিকে বলবো ট্রান্স সিস্টার্নি, TRANS, ট্রান্স সিস্টার্নি শেষের দিকে যারা থাকবে, আর মাঝখানের দিকে যারা থাকবে তাদেরকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। সহজ জিনিস, তাদেরকে বলা হচ্ছে কোন সিস্টার্নি? মিডিয়াল সিস্টার্নি। এই তো আমাদের মূলত কমপ্লিট। তাহলে শুরুতে সিস, শেষে ট্রান্স, মাঝে কি? মিডিয়াল, মাঝে কি? মিডিয়াল। এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল আর কি এটা। ওকে, আচ্ছা, সৌরভ ভাই ইজ ওয়াচিং। ওকে, ওয়াচিং করা ভালো, ওয়াচিং। সরি, ভেসিকল, ইবাদত ভেসিকল। হ্যাঁ, রাইট অ্যান্সার কিন্তু ভেসিকল হবে। ওকে, রাইট অ্যান্সার কিন্তু ভেসিকল হবে। আচ্ছা, চলো, আমি অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি। ভাইয়া, আমার নাম ঐশ্বর্য। হ্যাঁ, অমর ফারুক ঐশ্বর্য, নাম পড়তে কঠিন হয়ে যাচ্ছিল, ইংরেজি নামটা ঐশ্বর্য, এই জন্য। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে গোলজি বডি দিকে গেলাম। এখন চলো আমরা একটু গোলজি বডি থেকে আমরা এখন একটু কিছু পড়ার দিকে চাই। চলো দেখো, এই যে আমাদের গোলজি বডির এখানে যে আমরা কথা বলেছিলাম, চলে যাই গোলজি বডির ক্ষেত্রে। অলরেডি পড়া শেষ। খেয়াল করবা, ইতালির বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এটা তোমরা অলরেডি অনেকে জানো, এটা ইতালি বিজ্ঞানী ক্যামিলো গোলগি, উনি সর্বপ্রথম এই যে প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুতন্ত্রে, MCQ আসে, প্যাঁচা ও বিড়ালের স্নায়ুতন্ত্রে কিন্তু এটি দেখতে পান। ক্লিয়ার? শেষ। উৎপত্তি কি? দেখো, গোলজি বডি কই থেকে আসে? অলরেডি দেখো লেখা রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সম্ভবত। কিভাবে? চলো একটু দেখে নেই। এটা যে আমাদের গোলজি বডি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, কিভাবে আসে? দেখো, আমাদের এই সেলের দিকে যদি আমি একটু তাকাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? ওয়েট, ওকে, সেলের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু ছিল নিউক্লিয়াস, এটা ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা অমসৃণ, ডট ডট আছে, এটা মসৃণ। আর এর পাশে কি? দেখো, এর পাশে কিন্তু আমাদের গোলজি বডি। তাহলে কি বলতে পারি না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সম্ভবত গোলজি বডি উৎপাদন হয়েছে? এই তো, তাহলে তো আমরা পড়ে ফেললাম, তাহলে বুঝে দেখে ফেললাম, মুখস্থ না, দেখা। ওকে, এই জন্য দেখো বায়োলজিতে আমরা চাইলে কিন্তু অনেক অনেক ভালো কিছু করতে পারি, শুধু একটু যদি আমরা ফরম্যাটে বইতে পড়াশোনা করি আর কি, তাহলেই হয়ে যায় কিন্তু এটা। ওকে, তাহলে চলে আসি আর কি। এরপরে দেখা যাক আমাদের, সেটা হচ্ছে উৎপত্তি। কোথায় আর কি আমরা চলে আসবো? উৎপত্তির দিকে একটু চলে আসবো, তাই না? আচ্ছা, এটা ছিল ক্যামিলো গোলগি। উনি কোথায় দেখতে পেলেন? একটা হচ্ছে বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে দেখতে পেলেন। উৎপত্তি কোথায়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। রাসায়নিক গঠন যদি পারো একটু পড়ে নিও। এখানে 60% প্রোটিন থাকে, 40% লিপিড থাকে, এছাড়াও ভিটামিন কে, ক্যারোটিনয়েডস ইত্যাদি থাকে আর কি। বিশেষ নাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। এটা
এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ, ডিকটাইজম, ইডিয়াজম, লাইপোকন্ড্রিয়া ইত্যাদি। তাহলে দেখো এটাকে বলা হচ্ছে, দেখো এটা কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি এই জায়গায়, অনেক অ্যাড করে দিয়েছি, খেয়াল করে দেখো। এটাকে বলা হচ্ছে গোলগিওজম, গোলজি যন্ত্র, গোলজি ক্ষেত্র, এটা দরকার। লাইপোকন্ড্রিয়া, ডিকটাইজম, ইডিয়াজম, গোলজি কমপ্লেক্স, এগুলো তো আছেই। তারপরে তো গোলজি অ্যাপারেটাস, প্যাকিং হাউস, এটা খুবই ইম্পর্টেন্ট, প্যাকিং হাউস, ইডিয়াজম। গোলজি বডিকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং কোষের কি পুলিশ বলা হয় বলো তো? ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে একটু খেয়াল করি আর কি। দেখো আমাদের গোলজি বডির অনেকগুলো নাম রয়েছে, হাসান স্যারের বই অনুসারে কয়েকটা নাম রয়েছে। এই কয়েকটা নামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে গোলজি বডির ডিকটাইজম, ইডিয়াজম, লাইপোকন্ড্রিয়া। আমার সাথে সাথে বলো তো, ডিকটাইজম, ইডিয়াজম এবং লাইপোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে কিন্তু গোলজি বডির কিছু নাম। আর গোলজি বডির কাজ হচ্ছে কি জানো? গোলজি বডির কাজ হচ্ছে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সকল খাবার উৎপাদন হবে ওই খাবারকে প্যাকেজ করা, প্যাকেজিং করা। তাহলে বলো তো প্যাকেজিং এর কাজ করে কে? গোলজি বডি, তাই না? আচ্ছা এখন আসি, দেখো এই গোলজি বডিকে কিন্তু আবার কোষের, উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ক্লিয়ার এতটুকু? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের রান্নাঘর হিসেবে কাজ করে কিন্তু প্লাস্টিডও। কোষের রান্নাঘর হিসেবে কাজ করে কোনটা? প্লাস্টিড। ওকে, আর কোষের ট্রাফিক পুলিশ এখানে লেখা রয়েছে, যেটাও কিনা কাজ করে আমাদের কোনটা? গোলজি বডি। তাহলে ট্রাফিক পুলিশ হিসেবেও কাজ করে গোলজি বডি। ওকে, ট্রাফিক পুলিশ বলা হচ্ছে কেন? দেখো ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে কে কোন দিকে যাবে, তাই না? নিয়ন্ত্রণ করে দিচ্ছে, তুমি ওই দিকে যাবা, তুমি এই দিকে যাবা, তুমি থামবা। খেয়াল করে দেখো ওই যে গোলজি বডি থেকে, খেয়াল করে দেখো যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের পাশে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তো অনেক ধরনের মানে দানা বলো, পদার্থ বলে বের হয়। এখন কোন পদার্থটা কোন দিকে যাবে, কোন পদার্থটাকে প্যাকেজিং করা হবে আর কোন পদার্থটাকে কোষ থেকে এক্সক্রিয়েট করে দেওয়া হবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতেছে কে বলো তো? গোলজি বডি। অর্থাৎ গোলজি বডি জিনিসটাকে দেখছে, দেখার পর অবজার্ভ করতেছে, করার পর এটাকে বডিতে রাখা যাবে নাকি এটাকে প্যাকেজিং করে বডি থেকে বের করে দেওয়া হবে, এই জিনিসগুলো দেখা হচ্ছে গোলজি বডি আর কি। আই হোপ ব্যাপারটাকে বুঝতে পারছো আর কি তোমরা। তো যাই হোক আমাকে একটু কমেন্টে একটু জানাও তোমরা সবাই, তোমরা কি এতটুকু বুঝতে পারছো কিনা বাবা? ওকে, বোঝা গেছে? বলো, ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। ক্লিয়ার হইলে আমাকে একটু জানাও। আচ্ছা নাফি একটা কমেন্ট করছে, গোলজি বডি কার্বোহাইড্রেট কেমনে বানাই? আচ্ছা নাফি দেখো এটা নিয়ে একটা ফ্যালাসি আছে। ব্যাপারটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা মসৃণ আর একটা অমসৃণ, এটা তুমি জানো। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম থাকে, যার কারণে সেটা প্রোটিন তৈরি করে। তাহলে আমাদের মূলত খাবার তিন ধরনের, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। যেহেতু অমসৃণ ও প্রোটিন বানিয়ে ফেললো, তাহলে আমাদের অপ্রোটিন জাতীয় খাবার থাকবে কি? লিপিড এবং কার্বোহাইড্রেট, লিপিড এবং কার্বোহাইড্রেট। তাহলে অবশ্যই অবশ্যই অপ্রোটিন জাতীয় খাবারের মধ্যে লিপিড এবং কার্বোহাইড্রেট তৈরিতে মাস্ট বি গোলজি বডি কাজ করবে। ব্যাপারটা কি ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা সবাই আমার মনে হয় যে ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন দেখি? আচ্ছা ডিকটাইজম, ইডিয়াজম কেন বলা হচ্ছে? মেইন কথা হচ্ছে এগুলো বিজ্ঞানীর নাম দিছে, বুঝছো? এটা বিজ্ঞানীরা তাকে নাম দিয়েছে। যেমন আমার নাম শাকিল, আমার নাম শাকিল না দিয়ে আমার নাম যদি এখন দিয়ে দিত একটা কি ধরে রাখো মন্টু, তো মন্টুই নাম হইতো আর কি। ব্যাপারটা এই আর কি, তোমাকে ফিচারগুলো জানতে হবে। নাম বিজ্ঞানী দিছে, দিয়ে দিছে, শেষ। এটার কোনো তো কথা নাই আর কি। ওকে ঠিক আছে নাফি, ক্লিয়ার। আই হোপ সো তুমি ক্লিয়ার হইছো। অলরেডি আমাদের পড়া শেষ কিন্তু এটাতে। দেখো বাবা কি বলছে এই জায়গাতে, তিন ধরনের গঠনগত জিনিস থাকে। দেখা শেষ, দেখো সিস্টার্নি বা চ্যাপ্টাথলি পড়ে ফেলেছি, ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর পড়ে ফেলেছি, ভ্যাকিউল বা বড় গহ্বর পড়ে ফেলেছি, রাসায়নিক গঠন 60-40 পড়ে ফেলেছি। চলে আসি, লেসিথিন এবং সেফালিন জাতীয় ফসফোলিপিড থাকে, রিডিং পড়ে, এছাড়াও ফ্যাটি অ্যাসিড, এনজাইম, ব্লা ব্লা ব্লা। ক্লিয়ার এতটুকু জিনিস? এই স্লাইডটাও কিন্তু আমাদের কমপ্লিট, এই স্লাইডটাও কিন্তু আমাদের কমপ্লিট। ক্লিয়ার এতটুকু? আচ্ছা আমাদের বোঝা হয়েছে। চলে আসি গোলজি বডির কাজ। এই যে গোলজি বডির কাজের মধ্যে একটা চলে আসি। একটু আগে আমি একটু আলোচনা করলাম গোলজি বডির মূলত 3 থেকে 4টা কাজ খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে কাজটা আমরা বলতে পারি, গোলজি বডি কার্বোহাইড্রেট তৈরিতে সহায়তা করে, গোলজি বডি আমাদের প্যাকেজিংয়ের কাজে সহায়তা করে, গোলজি বডি আমাদের অপ্রোটিনজাত খাবার তৈরিতে সহায়তা করে। অপ্রোটিনের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটও পড়বে, লিপিডও পড়বে, দুইটাই পড়বে। এবং গোলজি বডি থেকে লাইসোজোম এবং ভিটামিন তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বংশগতিতে যেটা ভূমিকা রাখে, শুক্রাণু বা স্পার্ম, এই স্পার্মের অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। কি তৈরিতে? অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। অ্যাক্রোজোমটা কি? অ্যাক্রোজোমটা হচ্ছে মূলত শুক্রাণুর যে মাথায় একটা বিশেষ
এনজাইম বহনকারী একটি অংশ, এনজাইম বহনকারী একটা অংশ। কি তো ঠিক আছে, রিসেন্টলি তো পড়ছিস নাকি? এই যে আমরা যে ক্লাস নেই, তোমরা বিশ্বাস করো ক্লাসের পেছনে যদি তোমাদের একটু দেখাইতে পারতাম, এই জায়গায় এত কর্মযোগ্য লাইট সিস্টেম, ফোন, ক্যামেরা, ল্যাপটপ, তোমাদের কিউএনএ দেওয়ার জন্য দুইটা পেজে দেওয়ার জন্য তপু ভাই আসছে, গ্রুপে কিউএনএ দেওয়ার জন্য ফাহাদ ভাই আসছে, আমি তো এই জায়গায় ক্লাস নিচ্ছি, রাকিব ওইদিকে স্লাইডের কাজ করছে, মানে তুখর অবস্থা। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট প্যাকেজিং। তাহলে দেখো লাইসোজোম ভিটামিন তৈরি করে, মানে লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, ক্লিয়ার এতটুকু? এই যে দেখো নাফিকটাকে প্রশ্ন করেছিল, দেখো অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ, এই অপ্রোটিনের মধ্যে কিন্তু পড়বে সিএইচও, সিএইচও মানে কার্বোহাইড্রেট, মনে রেখো। আর আরেকটা হচ্ছে লিপিড, আরেকটা হচ্ছে কোনটা, লিপিড তৈরি করে। এনজাইম, প্রাণরস নির্গমন, ওকে ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, কোষ বিভাজনকালে কি তৈরি করতে পারে, কোষ প্লেট তৈরি করতে পারে। এছাড়াও প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবার তৈরি করে। আন্তঃপ্লাজমিক জালিকায় খাদ্য, এই যে দেখো চমৎকারভাবে কি প্যাকেট করে, কার খাদ্য প্যাকেট করে, ইয়ার যেগুলান পাঠায়, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে দানাগুলান বের হবে সেটাকে ঝিল্লিবদ্ধ করা বা প্যাকেজিং এর করা, এই কাজটা করে কিন্তু আমাদের কোনটা, গোলজি বডি। এই কাজটা করে কে, গোলজি বডি। ভিটামিন এবং প্রোটিন সঞ্চয় করে, মাইটোকন্ড্রিয়ার এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদার্থ সংশ্লেষ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে ভূমিকা রাখে। তাহলে এখানে কয়টা জিনিস ভুল করা যাবে না, দেখো লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে, অপ্রোটিন জাতীয় খাবার তৈরি করে মানে কার্বোহাইড্রেট বা লিপিড তৈরি করে, কোষ প্লেট তৈরিতে সহায়তা করে, প্যাকেজিং করে, অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে। তাহলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম, ওকে। শুক্রাণুর কি অ্যাক্রোজোম, যেটা মাথায় থাকে, এই অ্যাক্রোজোমের ভেতরে একটা এনজাইম থাকে, এনজাইমের নাম হচ্ছে হায়া লিউরোনিরেস, হায়া লিউরোনিরেস। আচ্ছা, কিভাবে প্যাকেজিং করা হয় আমাদের এই টপিকের দিকে আমরা না যাই, বোঝো নাই? কারণ তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে কি আমাদের যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন। এখন যদি তোমাকে মাস্টার টপিক কোর্সে যদি আমি কিভাবে প্যাকেজিং করে সকল মেকানিজম দেখাই, বিশেষ করে ক্লাস আগানো যাবে না। তো তোমার দরকার নাই কিভাবে প্যাকেজিং করে, তোমার দরকার কোনটা, তোমার দরকার হচ্ছে প্যাকেজিং করে এতটুকু জিনিসটা তুমি শুধুমাত্র মনে রাখো। প্যাকেজিং কিভাবে করে, মেকানিজম, এটা পড়তে গেলে তোমাকে, আমার মেডিকেল সায়েন্স এটা লেখা নাই, আমি যে এমবিবিএস কমপ্লিট করছি আমার মেডিকেল সায়েন্সের আমার পড়ার দরকার পড়ে নাই। তো বাবা দয়া করে রিকোয়েস্ট করি, মনে রাখবা যতটুকুর প্রয়োজন ঠিক ততটুকুর আয়োজন করতে হবে। বেশি জানতে গেলে প্রয়োজনের তুলনায় যেগুলো অফ টপিকের জিনিস সেগুলো চলে আসবে, মাথা কেওয়াজ বাঁধবে, অ্যাডমিশনে সহজ জিনিস ভুল করে বসে থাকবা। আর অ্যাডমিশনে কোনো স্টুডেন্ট কঠিন জিনিস না পারার জন্য চান্স মিস যায় না। এই সহজ জিনিস প্যাকেজিং করে, এটাই তুমি পারো। যুগে যুগে কালে কালে, ওই ডাইনোসরের যুগের থেকে শুরু করে আজকের এই মানুষের মার্সিন যুগ পর্যন্ত কখনো অ্যাডমিশন টেস্টে প্যাকেজিংয়ের মেকানিজম আসে নাই, শুধু আসে প্যাকেজিং কে করে। এতটুকুই পারো বাবা, এনাফ। কারণ টাইম ওয়েস্ট হবে, কারণ ওটা তোমার লাগবেই না, কাজে লাগবেই না, ওকে। আচ্ছা চলো, কই গেল আর কি। তাহলে দেখো কোষ প্লেট, প্যাকেট করা, অ্যাক্রোজোম, শেষ। আই হোপ সো এই জিনিসটা আমরা বুঝে ফেলছি সবাই, ওকে। যদি সবার ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু জানাও, ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও। এরপরের দিকে আমরা লাইসোজোমের দিকে চলে আসবে, একটু লাইসোজোম নিয়ে একটু আলোচনা করবো আমরা, ওকে। লাইসোজোম নিয়ে আমরা একটু আলোচনা করবো, কেবল আমাদের আধা ঘন্টা ক্লাস হলো কিন্তু। আসো আসো আসো, কোথায় কোথায় কোথায়। আচ্ছা প্রজ্ঞা এটা লাগবে না বাবা তোমার, কিভাবে প্যাকেজিং গোলজি বডি প্যাকেজ করে সেটা কিভাবে করে দিক, আর আচ্ছা এটা দরকার নেই আমাদের, ওকে। প্রজ্ঞা আমাদের একটু জানাও, সবাই একটু জানাও, তোমাদের কমেন্টসগুলো একটু দেখি আমি। আচ্ছা রাসেলকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করতে বলছো? একটাও কি করছে? রাসেলের সাথে শোনা দেখি। আচ্ছা তোমাদের কিন্তু সাইকেল 1টা তো অবশ্য আমরা বলেছিলাম তোমাদের ফ্রি ক্লাস হবে। তোমরা দেখো জাদু আমরা কিভাবে ক্লাসটা নিই। আশা রাখি আমাদের ক্লাসটা তোমাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমাদের দাগানো বই নিয়ে তো কোনো কথা বলার অপেক্ষা রাখে না। একটা কথা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সবচেয়ে বেস্ট দাগানো বই হবে। তোমরা যেখানে 1500, 2000, 2500 টাকা খরচ করে এই বানানো বইয়ের পিডিএফ কিনতে হবে না। আশা রাখি এটা বাংলাদেশের সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট দাগানো বইটা আমরা প্রোভাইড করব। কথা দিলাম, এটা একদম কথা দিলাম, মিলিয়ে নিও আর কি তোমাদের।
স্যার 43 মিনিট ক্লাস হচ্ছে, আচ্ছা হোক না, একটু সমস্যা নাই, সব দিন তো আজকে যেহেতু একটু ক্লাসটা টপিকটা আমাদের একটু বড় না। চলো আসি লাইসোজোম। এই লাইসোজোম নিয়ে আমি তোমাদের আগে একটু কথা বলি। লাইসোজোম নিয়ে তোমাদের মূলত জানতে হবে কি, খেয়াল করে দেখবা লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়াড, এবং এরা ফ্যাগোসাইটোসিস করে। আবার বললাম লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়াড, এবং এরা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে কি, জীবাণু খেয়ে ফেলা। আর পিনোসাইটোসিস মানে কি বলতো, পানি খাওয়া, পথে পানি পথে পিনো। আর এই লাইসোজোমটা মূলত কি, এই লাইসোজোমটা আমাদের এক স্তরে বিশিষ্ট। তাহলে এই কাজগুলো হচ্ছে লাইসোজোমের সবচেয়ে বড় কাজ, এবং এটাকে বলা হয় কিন্তু হচ্ছে আত্মঘাতী। ও নিজেও মরে যায়, আশেপাশের কোষগুলোকেও মেরে ফেলে। এটা হচ্ছে মূলত আমাদের লাইসোজোম। আর লাইসোজোম কয় স্তরী, এক স্তরী। ওকে, আচ্ছা তাহলে চলো আসি, দেখো লাইসোজোম কে আবিষ্কার করেন। এই নামকরণটা কিন্তু বেশ আসে, বিজ্ঞানী দুবে নামকরণ করেন লাইসোজোম। উৎপত্তি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবং গোলজি বডি কর্তৃক প্যাকেজকৃত। এই যে দেখো এই লাইসোজোম যাতে নষ্ট না হয়ে যায়, কারণ ও নষ্ট হয়ে যাওয়া মানে কি, নিজেও নষ্ট হবে, আশেপাশে পোলা পান্ডারও নষ্ট করবে। এই জন্য গোলজি বডি ওরা কি করে জানো, গোলজি বডি ওকে র্যাপিং করে, গোলজি বডি একটু প্যাচে ভালো করে রাখে যে বাবা তুই নষ্ট হোস না, কারণ তুই নষ্ট হলে পরিবেশ নষ্ট। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি এবং গোলজি বডি কর্তৃক কি প্যাকেজকৃত। অবস্থান চলে আসি, দেখো এই লাইসোজোম যেহেতু ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিসটা মানে এটা কি আমরা জানি। ফ্যাগোসাইটোসিস মানেটা হচ্ছে মূলত ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা। তাহলে ব্যাকটেরিয়া থাকে কোন জায়গায়, যে জায়গায় জীবাণু বেশি, ক্লিয়ার, যে জায়গায় খাদ্যদ্রব্য বেশি। তাহলে আমাদের বডি দুইটা জায়গাতে আমাদের মূলত জীবাণু বেশি থাকে। একটা জায়গার নাম হচ্ছে কিডনি, একটা জায়গার নাম কি কিডনি, এবং আমাদের ফ্যাগোসাইটোসিসের ক্ষমতা থাকে শ্বেত রক্তকণিকার বা ডাব্লিউবিসির। তাহলে এটা বেশি থাকবে কোথায়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিন্তু। ওকে বাবা, শ্বেত রক্তকণিকা লাইসোজোম থাকে, এবং এর পাশাপাশি থাকবে কিডনিতে, বৃক্কতে থাকবে। আমি এটা লিখে দিলাম, লিখে রাখতে পারো, কই থাকবে, বৃক্কতে থাকবে। ক্লিয়ার। আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না, ইম্পর্টেন্ট তথ্য। উদ্ভিদ কোষের লাইসোজোমকে বলা হচ্ছে স্ফেরোজোম বা অলিওজোম, স্ফেরোজোম বা অলিওজোম। যেহেতু লাইসোজোম এক স্তরী, লাইসোজোম কয় স্তরী, এক স্তরী, ক্লিয়ার। সেই ক্ষেত্রে অলিওজোমটাও হবে কয় স্তরী, বা স্ফেরোজোমটাও হবে কই, এক স্তরী। এনজাইম 40 বা 50 ধরনের থাকতে পারে। অন্য নাম পড়া শেষ, সুইসাইডাল স্কোয়াড, হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক মানেটা কি, হাইড্রো মানে পানি, লাইটিক মানে কি জানো, ভেঙে যাওয়া। কারণটা কি, ও নিজেই ভেঙে যাওয়া, পানি ভেঙে যাচ্ছে আর কি, বা ওর বডির ভেতরে বা ওর সাইটোপ্লাজমটা ভেঙে যাচ্ছে। আত্মঘাতী থলিকা। অলিওজম কোষের পাকস্থলী, এটা কিন্তু নাই, এটা কিন্তু আমি বলি নাই। অলিওজম এবং কোষের পাকস্থলী, এটা একটু মনে রাখি তাহলে আমরা। তাহলে কোষের পাকস্থলী বলা হয় কাকে, লাইসোজোমকে। কাকে বলা হয়, লাইসোজোমকে। আর এখানে কি কাজ হচ্ছে, আমাদের লাইসোজোম বেশি থাকে কোথায় বলো তো, দুইটা জায়গায়। একটা জায়গার নাম হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, আর একটা জায়গার নাম হচ্ছে কিডনি। ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টে জানাও। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন আসছে পেজে? ওকে, ক্লিয়ার। ডাব্লিউবিসি কিডনিতে বেশি থাকে। বলো তো কোথায় থাকে না, লাইসোজোম কোথায় থাকে না, লাইসোজোম কোথায় থাকে না, একটু বলো দেখি বাবা। ক্রিস্টাল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ রাজদীপ গাঙ্গুলি। দাহিক ডাব্লিউবিসি কিডনি, ভেরি গুড। নাফি তুই কি ঢাকাতে নাকি? হ্যাঁ, ওকে। প্রথা জহরা ক্লিয়ার, এবাদত ক্লিয়ার। ওকে, সবাই তো ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আমাদের বাচ্চা কাচ্চা সব অল ক্লিয়ার, কোনো কথা হবে না। চলো, এখানে এদের গঠনের কথা বলেছে। গঠনের ক্ষেত্রে আমাদের অলরেডি কাজ কমপ্লিট আর কি। এটা এক স্তরে বিশিষ্ট, আগেই বলছি এক স্তরে বিশিষ্ট একটা জিনিস থাকে, এবং এটাকে বলা হচ্ছে এক ধরনের স্ট্যাবিলাইজার। কারণ আমরা জানি এর ভেতরে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে এই জিনিসটা যাতে ফেটে না যায়, এই জন্য এটাকে স্টেবল রাখতে হবে। যে জিনিসগুলো ওটাকে স্টেবল রাখে তাকে বলা হচ্ছে স্ট্যাবিলাইজার। তাহলে লাইসোজোমকে যারা স্টেবল করে রাখে যাতে ওটা ফেটে না যায়, তাদেরকে বলা হচ্ছে স্ট্যাবিলাইজার। এবং এটার জাস্ট উদাহরণ মনে রাখার জন্য মনে রাখবা হক। কি মনে রাখবা? হক। হ মানে হেপারিন, কর্টিসল, কোলেস্টেরল। তাহলে বলো কি, ল্যাবিলাইজার আর স্ট্যাবিলাইজার। এখানে একটা কথা লেখা রয়েছে, দেখো ল্যাবিলাইজার। ল্যাবেল শব্দের অর্থ ভেঙে যাওয়া, LABILE,
লেভেল শব্দের অর্থ কি? ভেঙে যাওয়া। তাহলে বলো তো হক স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজারটার ক্ষেত্রে কি বলো তো? স্টেবল রাখে, মানে লাইসোজোমকে ধ্বংস হতে দেবে না কে? স্ট্যাবিলাইজাররা। কারা কারা? হক। হ মানে হেপারিন, কর্টিসল, কোলেস্টেরল। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন লিখতে পারো, কোলেস্টেরলকে বলা হয় স্ট্রেস হরমোন। আমার মনে হয় এটা একটু বেশি, স্ট্রেস হরমোন। কোলেস্টেরলকে বলা হয় কোন হরমোন বাবা? একটু সবাই একটু লেখো, স্ট্রেস হরমোন। এই জন্য স্ট্রেস হরমোন কমাইতে হবে, স্ট্রেস নিলে অবস্থা খারাপ। তাহলে দেখো স্ট্রেস এটাকে স্টেবল রাখে হক। হক ভাই লাইসোজোমকে স্টেবল রাখে। আর কিছু কিছু দুষ্টু কোকিল আছে, বুঝছো? এই দুষ্টু কোকিলরা ঠোকরায় ঠোকরায় দেখবা ওই লাইসোজোমের এক স্তরে আবরণটাকে নষ্ট করে ফেলবে, মানে ল্যাবিলাইজার। তারা ধ্বংস করে ফেলে লাইসোজোমকে। তারা কে কে? গুরুত্বপূর্ণ এনজাইম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, তারপরে বি এস্ট্রাডায়াল হরমোন, ভিটামিন এ, বি, কে, তারপরে বিভিন্ন ধরনের জাস্ট মার্কারি বা কপার আয়ন। বাট এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই দুইটা এনজাইম, একটা নাম হচ্ছে, দেখো আমি একটু লিখে দিই, ভালো করে একটু লিখে দিই, এটা ভুল করলে মার দেবো তোমাদের। একটা নাম হচ্ছে টেস্টোস্টেরন আর এর নাম হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে মনে রাখবা, তাহলে আমাদের স্টেবল রাখে হক ভাই, স্টেবল রাখে হক ভাই, আর নষ্ট করে ফেলতেছে ল্যাবিলাইজার, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন। রাসায়নিক গঠন এতগুলো থাকে, লাইসোজোমের লিপোপ্রোটিন নির্মিত, স্বাভাবিক। যেহেতু লাইসোজোমের একটা আবরণী থাকে, আবরণ হয় ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা অথবা লিপোপ্রোটিন দ্বারা, সারা জীবনে এটাই হয়ে আসছে। ওকে, স্ট্রেস হরমোন। ইবাদত উত্তর দিয়েছে, প্রিন্স অনেক উত্তর দিয়েছে, তুলি, এশা, ফাসবিহা, আর কে? আর কে উত্তর দিচ্ছে না? স্ট্রেস হরমোন। ওকে, তারপর সেজুতি, স্ট্রেস হরমোন। ভেরি গুড, ভেরি গুড সেজুতি, তোমাদের খুবই ভালো হচ্ছে, তোমরা খুবই সবাই অনেক উত্তর দিচ্ছে, এটা খুবই একটা ভালো জিনিস এটা। আচ্ছা বলো তো এই জায়গাটাতে আমাদের এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনটা কিন্তু কথাটা আসে টেস্টিস থেকে। টেস্টিস কাদের থাকে? টেস্টিস থাকে হচ্ছে পুরুষদের, তাই না? তাহলে টেস্টোস্টেরন হরমোনটা পুরুষের হরমোন, আর ইস্ট্রোজেন হরমোনটা হচ্ছে মূলত কি হরমোন? স্ত্রীদের হরমোন। ওকে, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। চলো এরপরে আমরা একটু কাজের দিকে যাই। কাজ তো অলরেডি আমাদের অনেক কিছুই পড়া কমপ্লিট। এটা ফ্যাগোসাইটোসিস করে। এই দেখো ফ্যাগোসাইটোসিস মানে কি? ব্যাকটেরিয়া খাওয়া। পিনোসাইটোসিস মানে কি? অলরেডি তোমরা জানো, পানি খাওয়া। ওকে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। স্বাভাবিক, খারাপ এনজাইমগুলোকে ও প্যাকেজিং করে রেখে দেয়। অন্তঃকোষ পরিপাক করে। কি করে? অন্তঃকোষ পরিপাক করে। অন্তঃকোষ মানে কি? কোষের ভেতরে নিজেও মরে যাবে, ওই কোষটাকে মেরে ফেলবে আর কি। কোষ বিভাজনে এই যে দেখো, কোষ বিভাজনকালে কোষ এবং নিউক্লিয় আবরণকে ভাঙতে সহায়তা করে, কেরাটিন সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা একটি ইম্পর্টেন্ট তথ্য। এবং দেখো শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত হায়ালুরোনিডেস খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। এই শুক্রাণুর মাথায় থাকে অ্যাক্রোজোম, আর অ্যাক্রোজোম থেকে একটা হরমোন এনজাইম খরিত হয় যার নাম হচ্ছে হায়ালুরোনিডেস। কেন এনজাইম? কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে এস থাকলে সেটা এনজাইম হয়। এই এনজাইমটা কি করে জানো? যদি এটা ডিম্বাণু হয়, এই ডিম্বাণুর যে শক্ত খোলস, এই শক্ত খোলসকে ভেঙে ফেলবে কে? ভেঙে ফেলবে হচ্ছে মূলত এই শুক্রাণুর মাথায় একটা এনজাইম থাকে হায়ালুরোনিডেস, সেইটা ভেঙে ফেলবে আর কি। ক্লিয়ার? এবং এটা নিজে নিজেও পরিপাক হয়ে যায়। এটাকে বলা হচ্ছে অটোফ্যাগি বা স্বগ্রাসী। অটোফ্যাগি বা স্বগ্রাসী। ওকে, আর সমস্ত কোষ পরিপাককে বলা হয় অটোলাইসিস। লাইসিস শব্দের অর্থ কি জানো? ভেঙে যাওয়া। লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া। আমি লিখলাম নষ্ট হওয়া বা ফেটে যাওয়া, বা কি যাওয়া? ফেটে যাওয়া। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে, পেনোসাইটোসিস করতে পারে। শুক্রাণুর এই যে হায়ালুরোনিডেস এনজাইম থাকে, এটা ডিম্বাণুর আবরণের অংশবিশেষকে বিগলন ঘটায়, ফলে জাইগোট তৈরি হতে পারে। এবং এরা স্বগ্রাসী বা অটোফ্যাগি, অর্থাৎ এরা কোষের কি করতে পারে? পরিপাক করে ফেলতে পারে, যাকে বলা হচ্ছে আমাদের অটোলাইসিস। অটো মানে নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা সবাইকে এতটুকু একটু ক্লিয়ার? এই কি হয়েছে গ্রুপে অযথা তোমরা মানে উল্টাপাল্টা মেসেজ করো না বাবা। এই ক্লাসের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে এত এরকম ইয়ে করলে হয় নাকি? ছোট মানুষদের মতো তোমরা অনেক বড় হয়েছো না এইচএসসি লেভেলে। আচ্ছা ওকে, অনেকের ইবাদত ক্লিয়ার বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো?
এই আমাদের কতক্ষণ ক্লাস হলো? আমাদের ক্লাস হচ্ছে 54 মিনিট, তাই না? প্রায় আজকে একটু বেশিক্ষণ লাগবে, তো 10 মিনিট একটু লাগবে আর কি, একটু আমরা একটু কষ্ট করে থাকি আর কি। আচ্ছা, অন্ত আর আন্ত কি খেয়াল করি, একটা ভালো প্রশ্ন করছে, অন্ত এবং আন্ত কি। চলো একটু দেখে নিই অন্ত এবং আন্তর জিনিসটা কি। খেয়াল করে যদি আমরা একটু যাই, সেটা হচ্ছে এটা একটা কোষ ধরে রাখো, এটা একটা সেল, এটা আর একটা সেল, এইটা আর একটা সেল, এইটা আর একটা সেল, 4টা সেল। এই 4টা সেলের এই সেলের ভেতরে যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে বলবো অন্তঃকোষীয়। এই সেলের ভেতরে যা কিছু হবে অন্তঃকোষীয়, এটার ভেতরে যা কিছু হবে অন্তঃকোষীয়। কিন্তু এই সেল ভার্সেস এই সেল যদি কিছু ঘটে, তার মানে এই মাঝখানে যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা রয়েছে, বা এটার মাঝখানে যদি যুদ্ধ ঘটে, বা এইটার মাঝখানে যদি যুদ্ধ ঘটে, বা এইটার মাঝখানে যুদ্ধ ঘটে, তখন সেটা হয়ে যাবে কি আন্তঃকোষীয়। কি কোষীয়? আন্তঃকোষীয়। ওকে, আন্তঃকোষীয়। আর নিজের মধ্যে যেটা হবে সেটাকে বলা হয় অন্তঃকোষীয়। অন্ত মানে ভেতরে। ওকে, যেমন স্কুলে খেলা হয়, কিন্তু অন্ত স্কুল খেলা আর আন্ত স্কুল খেলা। আন্ত স্কুল খেলা মানে তোমার ওই জেলার সকল স্কুলের সাথে তোমার খেলা পড়ছে, আর অন্ত স্কুল খেলা মানে কি তোমার স্কুলের মধ্যে খেলাধুলা হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, লাইসোজোমের তো হইতে পারে, লাইসোজোম যদি ফেটে যায় সেই জায়গাটা তো কোষ নষ্ট হয়ে যায়। আর কোষ নষ্ট হয়ে যায় মানে কি? কোষ নষ্ট হয়ে যায় মানে ওই জায়গাটা তো অবশ্যই তো সেই জায়গায় একটা ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জায়গাটাতে ইনফেকশন হলে সেই জায়গা থেকে অনেক ধরনের আমাদের মনে করো যে স্ট্রেস হরমোন বলি বা বিভিন্ন ধরনের জেনেটিক যে চেঞ্জ হতে পারে, সেটার কারণে পরবর্তীতে ওই জায়গায় কী হয়ে যেতে পারে বলো তো? পাজ হতে পারে, পাজ থেকে সেই জায়গায় ক্যান্সার হয়ে যেতে পারে, তো তাই না? এটা ক্যান্সার যে তৈরি করবে এরকম কিছু না, বলো যে ক্যান্সার তৈরিতে এটা সহায়তা করতে পারে আর কি, প্রভোকেট করতে পারে এই জায়গাটাতে আর কি। ওকে, আচ্ছা, এই ঝগড়াঝাটি করো না এই জায়গাটাতে। আমি কিন্তু এই জায়গায় ঝগড়াঝাটি করলে খুবই আমাদের কিন্তু অ্যাডমিন কিন্তু সব কিছু দেখতেছে এই জায়গাটাতে। ঝগড়াঝাটি করো না এই জায়গায়, ক্লাস করতে আসি, একটু ক্লাস করি আর কি। ওকে, এখন তাহলে আমাদের বাকি থাকবে মাত্র একটা টপিক। সেই টপিকটা হচ্ছে আমাদের কোনটা বলো তো? টপিকটা হচ্ছে আমাদের মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অলরেডি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে ফেলছি। চলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে আমরা একটু চলে যাই আর কি। ওকে, এখানে রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্য দেওয়া আছে। আই হোপ তোমরা এটা সবাই পড়ে ফেলছো। রাইবোজোমের কোনো আবরণী নাই, লাইসোজোমের আবরণী রয়েছে। স্বাভাবিক, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, লাইসোজোমকে এটা অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। এটা একটু দেখে নেবা। চলো আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, চলো আমরা একটু খেয়াল করি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা কিন্তু অলরেডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে ফেলছি তোমাদের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই দিই, আদৌ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে কি ধরনের সেটা আমরা একটুতে চলে যাই আর কি। ওকে, আমরা যদি এইখানে যাই, চলো আমরা একটু দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে জায়গায় ফাঁকা জায়গা মানে এটা কিন্তু নিউক্লিয়াস। এটা কি? এটা ছিল কিন্তু নিউক্লিয়াস। এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারিদিকে দেখছো এই ভাঁজ অংশ, এই ভাঁজ অংশকে বলা হচ্ছে কিন্তু সিস্টার্নি। কি বলা হচ্ছে? সিস্টার্নি। আমি একটু লিখেই দিই আর কি। এটাকে বলা হচ্ছে 1 নাম্বারকে বলা হচ্ছে সিস্টার্নি। 1 নাম্বারকে বলা হচ্ছে কি? সিস্টার্নি। এরপরে দেখো আমরা কি পাবো? ভেসিকল এবং ভ্যাকিউল, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডির মধ্যে একটা চমৎকার পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটাতে আমি যদি তোমাদেরকে দেখাই, এই ভাঁজ অংশগুলোকে কি বলা হচ্ছে বলো তো? ভাঁজ অংশগুলোকে বলা হচ্ছে কিন্তু আমাদের সিস্টার্নি। ভাঁজ অংশগুলোকে কি বলা হচ্ছে? সিস্টার্নি। ওকে, এরপরে আমাদের গোলজি বডিতে এবং আমাদের যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা কিন্তু হচ্ছে এইখানে থাকে কিন্তু আমাদের একটা টিউবিউল। কি থাকে? একটা টিউবিউল থাকে, মনে থাকবে এইটা। আচ্ছা, তাহলে দেখো 1 নাম্বার সিস্টার্নি, 2 নাম্বার দিলাম ভেসিকল, কারণ এখানে কোনো ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি না তো, ভেসিকল। আর 3 নাম্বার হচ্ছে টিউবিউল, টিউবিউল,
তাহলে বলতো আমাদের কয়টা জিনিস থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে? মূলত তিনটা জিনিস থাকে, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিস্টার্নি কি জিনিস অলরেডি আমরা সেটা জানি। সিস্টার্নি কি জিনিস অলরেডি সেটা আমরা জানি। এই যে দেখো তো, এই অংশটাকে যদি আমি উপরে আরেকটু নিয়ে যাই, এই যে দেখো এই অংশগুলান, যে অংশগুলান দেখা যাচ্ছে চ্যাপ্টার থলির মতো, তাকে বলা হচ্ছে সিস্টার্নি। এই যে ছোট 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 দানার মতো অংশ, রাইবোজোমের দানার মতো, তাদেরকে বলা হচ্ছে কি আমাদের বলতো? দানা, ভেসিকল। ক্লিয়ার? আর আমাদের কি হবে জানো? আর আমাদের একটার, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, সাইড থেকে দেখা যাচ্ছে, দেখো একটার সাথে আরেকটা কিন্তু সিস্টার্নি যোগ করা থাকে। এখানে খেয়াল করো, একটার সাথে আরেকটা সিস্টার্নি কি করা থাকতেছে বলতো? হুক আপ করা থাকতেছে। তার মানে একটা জিনিস দ্বারা হুক আপ করা থাকে, যাকে বলা হয় টিউব। যাকে বলা হয় কি? টিউব। এটা কিভাবে করতে পারি আমরা? ছবিটা দেখো, এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি। এখানে আমাদের একটা সিস্টার্নির সাথে আরেকটা সিস্টার্নির সংযোগ থাকবে। এই সংযোগটাকে বলা হচ্ছে কিন্তু টিউবিউল। এই সংযোগটাকে বলা হচ্ছে কি? টিউবিউল। আর এখানে ছোট ছোট দানা থাকতে পারে। ছোট ছোট দানা থাকলে সেটাকে আমরা ওই যে রাইবোজোমের দানা বলতেছি, যেটাকে আমরা বলতে পারি ভেসিকল টাইপের জিনিস। ওকে, ছোট ছোট বুদবুদে থাকে এই সাইডে, ছোট ছোট দানার মতো থাকে ভেসিকল। তাহলে দেখো এটা সিস্টার্নি, এগুলো হচ্ছে ভেসিকল, এবং এটা হচ্ছে টিউবিউল। আর আমাদের গোলজি বডিতে কি থাকতো? এই দিকে একটু খেয়াল করো, গোলজি বডিতে থাকতো এইরকম, দাও এটা সিস্টার্নি। এদের এখানে দেখো, দেখো গহ্বর, এটা হচ্ছে ভ্যাকিউল। আর যদি এখানে ছোট ছোট দানা থাকতো, এই যে দানা, এই যে দানা, এই যে দানা, সেটাকে বলা হয় ভেসিকল। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে গোলজি, GOLGI, গোলজি বডি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটা অংশ, সিস্টার্নি, ওকে, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। এটারও তিনটা অংশ, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। আসলে কি ভুল হবে না? তাহলে দেখো সিস্টার্নি, ছোট ছোট দানা, ভেসিকল, এই যে দেখো টিউবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রয়েছে। আর গোলজি বডিতে শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে টিউবিউল নাই। সেটা হচ্ছে কি নাই? টিউবিউল নাই এখানে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? বলো আমাকে, একটু ক্লিয়ার হলে আমি তারপরে তোমাদের নেক্সট ইজিলি করে ফেলতে পারি আর কি। সবাই একটু কমেন্টে জানো, বাকিরা একটু কমেন্টে জানো। একটু বলো, সবাই একটু বলো। আমাদের 1 ঘন্টা 1 মিনিট ক্লাস হয়েছে আর কি, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস করবো আর কি। আচ্ছা, প্রজ্ঞা বলছে ক্লিয়ার, সে যদি ক্লিয়ার, তাহলে আমাকে এটা কমেন্ট করো তো, টিউবিউল কার থাকে, গোলজি বডি নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের? টিউবিউল কার থাকে, গোলজি বডি নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? ভাইয়া ভেসিকল আর ভেসিকুলের মধ্যে পার্থক্য কি? না, কোনো পার্থক্য নাই আর কি, দুটো একই জিনিস ফ্রেন্ডস। ভেসিকল আর ভ্যাকিউল, ও ভেসিকল আর ভ্যাকিউলের মধ্যে পার্থক্য আছে। ভেসিকল হচ্ছে ছোট ছোট দানা, গুটি গুটি দানা, আর ভ্যাকিউল মানে গহ্বর, বড় গহ্বর। অর্থাৎ এইভাবে আর কি, দেখো এই যে বড় গহ্বর, এটা ভ্যাকিউল। আর এর ভেতরে যদি ছোট দানা থাকে বা এই ছোট দানা, এটা ভেসিকল, এটা ভেসিকল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, ভেরি গুড, তো উত্তর দিচ্ছ আর কি তোমরা। আয়েশা সিদ্দিকা, তারপর আরমান, ফাজবিহা, ইসরাত অবন্তী, ঐশ্বরিয়া, সোহানা। এই এন্ডো বানান ভুল গেছে সোহানা, ENDO হবে, এন্ডো হবে। ঠিক আছে, তোহফা এসে উত্তর দিয়েছে, ইতিকথা এন্ডোপ্লাজমিক। ওকে, সবাই ভালো উত্তর দিয়েছো। চলো, আমাদের বোঝা যেহেতু হয়ে গেছে, এরপরে তাহলে আমরা চলে যাই আমাদের পড়ার দিকে চলে যাই আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারকের ক্ষেত্রে আমরা চলে গেলাম আর কি। দেখি, এটা প্রথমে আবিষ্কার করেন বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা যকৃৎ কোষ সেটা আবিষ্কার করেন, নামকরণ করেন। বিজ্ঞানীর এই যে বিজ্ঞানী কেইট পোর্টার এটার মুরগির ভ্রূণীয় কোষ এটা আবিষ্কার করেন। খুবই ইম্পর্টেন্ট এটা, প্রশ্ন আসবে এইটাই, কারণ গোলজি বডি ছিল প্যাচ এবং বিএলএস স্নায়ুতন্ত্রে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে কোথায়? মুরগির ভ্রূণীয় কোষ আবিষ্কার করা হয়েছিল। উৎপত্তি আমাদের তেমন আসে না, সাইটোপ্লাজম ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হইতে এটা আসে। অবস্থান কোথায়? অবস্থান যকৃৎ, অগ্নাশয়, অন্তঃক্ষরা গ্রন্থির কোষে বেশি থাকে। অবস্থান সব জায়গাতেই করে, কিন্তু বেশি থাকে কোথায়? যকৃতে, অগ্নাশয়ে, অন্তঃক্ষরা গ্রন্থিতে। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, সেটা হচ্ছে লাইসোজোম বেশি থাকে কোথায়? বলো দেখি উত্তরে, লাইসোজোম বেশি থাকে কোথায়? লাইসোজোম বেশি থাকে কোথায়?
আচ্ছা, উত্তরটা দাও। চলে আসি রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে দেখো প্রোটিন থাকে 60 ভাগ, এতে থাকে 15 ধরনের এনজাইম, জাস্ট যদি রিডিংয়ের পড়ার মতো। বিশেষ তথ্য আমরা সবাই জানি, দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ছোট ছোট রাইবোজোম থাকে, আর রাইবোজোমকে বলা হচ্ছে মাইক্রোজোম, কারণ ওই যে আদি বিজ্ঞানীরা নাম দিয়েছিলেন এটার নাম মাইক্রোজোম, মানে রাইবোজোমের নাম দিয়েছিল মাইক্রোজোম। আর অমসৃণে যেহেতু ছোট ছোট দানা থাকে রাইবোজোমের, এই জন্য এটাকে বলা হচ্ছে মাইক্রোজোম। ওকে, উত্তরটা দাও সবাই। দেখো প্রকারভেদ, প্রকারভেদ অলরেডি তোমরা জানো, মসৃণ আর অমসৃণ, বেশি কিছু এটাতে বলবো না আমি। ডব্লিউবিসি এবং কিডনি, এই প্রথা ভেরি গুড। লাইসোজোমার এটা বেশি থাকে ডব্লিউবিসি এবং কিডনিতে, শুধু ডব্লিউবিসিতে না, শুধু ডব্লিউবিসিতে না। যারা ডব্লিউবিসি বলছো ঠিক আছে, বাট রাইট অ্যান্সার হবে ডব্লিউবিসি এবং কিডনি। তুলি এবাদত, সোহানা আক্তার, ডব্লিউবিসি এবং কিডনি। ওকে, রাইট অ্যান্সার ডব্লিউবিসি এবং কিডনি হবে ফার্স্ট ভিয়া। চলো আমাদের প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে আমরা যদি একটু তাকাই, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই প্রকার রাইবোজোমের উপস্থিতির উপরে গঠনগত দিক থেকে। তো যাই হোক, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপস্থিতির দিক থেকে একটা জানি মসৃণ বা অদানাদার, আর আরেকটা থেকে অমসৃণ বা দানাদার। অমসৃণে যেহেতু রাইবোজোম থাকে, রাইবোজোম থাকা মানে সেটা প্রোটিন তৈরি করবে, আর যেটা মসৃণ ওইখানে তো কিছুই থাকে না, তার মানে সেটা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে। এই লেখা রয়েছে অপ্রোটিন, প্রোটিন। চলে আসো গঠনগত দিক থেকে, ওই তিনটা জিনিস অলরেডি পড়াইছি। সিস্টার্নি, দেখো ভেসিকল, ফোস্কার মতো ছোট ছোট গুটি মানে দানা, আর টিউবিউল মানে নালিকার মতো। তাহলে টিউবিউলটা থাকবে ইয়ারের, বা টিউবিউল কিন্তু গোলজি বডি থাকবে না। আমি কিন্তু আমার এইচএসসি পরীক্ষাতে মানে কলেজের একটা সাময়িক পরীক্ষাতে এটা ভুল করছিলাম, মানে গোলজি বডির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই জায়গায় দাগাই দিয়েছিলাম, কারণ গোলজি বডির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাকচুয়ালি বলতে গেলে ছবিগুলো দুটা কিন্তু খুবই এক, শুধু একটাতে টিউবিউল থাকে আর একটাতে টিউবিউল থাকে না আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা ঠিক আছে, চলো সবাই উত্তর দিচ্ছে আর কি। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি এরপরের দিকে আমাদের কোনটাতে যাব। আমাদের বলছে কাজের ক্ষেত্রে, বলছি কাজের ক্ষেত্রে অলরেডি কাজ কিন্তু আমাদের পড়া কমপ্লিট। একটা কাজ হচ্ছে আমাদের কি করে প্রোটিন তৈরি করে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটি কি করে আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত অপ্রোটিন জাতীয় খাবার সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয় মধ্যে কিন্তু লিপিড প্রধান, এই লিপিডের মধ্যে কিন্তু স্টেরয়েড, হরমোন, এনজাইম ইত্যাদি জিনিস আছে। চলো প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, এই লাইনটা যাতে ভুল না হয়, এটা কিন্তু আসে প্রোটোপ্লাজমের কি হিসেবে কাজ করে, কাঠামো হিসেবে কাজ করে। কেন? এটা কিন্তু থাকে নিউক্লিয়াসের পাশে। লিপিড এবং প্রোটিনের অন্তর্ভাগ হিসেবে কাজ করে। মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে। অলরেডি তোমরা জানো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, অপ্রোটিনের মধ্যে লিপিডটাকে বেশি করে। আর এছাড়াও দেখো লিপিডের মধ্যে হবে হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। আবারও বলো কি কি? হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। তাহলে বলো একসাথে বলো। দেখো আমাদের মূলত অমসৃণ এবং মসৃণ, অমসৃণ তো প্রোটিন করলো, মসৃণটা করলো লিপিড বা কি বলতো কার্বোহাইড্রেট। এর মধ্যে দেখো হরমোন, গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা কিন্তু আবার কি কার্বোহাইড্রেট টাইপের জিনিস, ক্লিয়ার? আবার দেখো ভিটামিন এবং স্টেরয়েড, তাহলে এটা কি কি করতে পারে? মূলত হরমোন, ভিটামিন, স্টেরয়েড এবং গ্লাইকোজেন। আবার একসাথে বলি কি কি? হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। একসাথে বলো হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। তিনবার বলো তো, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। আরেকবার হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। এটা ক্লিয়ার? এছাড়াও দেখো এটা রাইবোজোম এবং গ্লাইঅক্সিজম ধারণ করে, অবশ্যই রাইবোজোমটা ধারণ করে, আর গ্লাইঅক্সিজমটা এটাও ধারণ করে, এবং এই গ্লাইঅক্সিজমটা মূলত উদ্ভিদের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। এটা হচ্ছে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, অনুপ্রবেশকারী বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় করে। রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে। কোষের পরিবহন তন্ত্র বলে একে আখ্যায়িত করা হয়। এই কোষের পরিবহন তন্ত্র বলে এটাকে আখ্যায়িত করা হয়। এটা কিন্তু আমাদের এক্সট্রা বইয়ের তথ্য, খুবই ভালো করে মনে রেখো। তাহলে আমাদের প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করতে পারে। রাইবোজোমকে সেটা ধারণ করে, অবশ্যই রাইবোজোমকে সেটা ধারণ করবে, এবং কোষের পরিবহন তন্ত্র বলে একে কী করা হয়? আখ্যায়িত করা হয়। আখ্যায়িত করা এটাকে হয় আর কি। আচ্ছা, হরমোন, ওকে সবাই একটু কমেন্টে জানাও তো, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। সবাই যারা যারা দেখছো বা যারা যারা দেখবা, আমার বায়োলজি লাভার্সে যারা যারা রয়েছে বা দেখছো, দয়া করে একটু কমেন্টে জানাও তো হরমোন, গ্লাইকোজেন, ওকে। তারপরে আমাদের আসবে ভিটামিন এবং স্টেরয়েড। হরমোন,
গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। চলো এর পরের দিকে চলে যাই। দেখো এখানে মসৃণ এবং অমসৃণের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। এই পার্থক্যটা অলরেডি আমাদের পড়াটা কমপ্লিট। পার্থক্যের বিষয়টা কি আর কি, এর মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা আমাদের এই জায়গাটাতে একটু মনে রাখবা। কোথায় 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 রাইবোজোম, ওকে এই জায়গাটা দেখো রাইবোজোমের ক্ষেত্রে এইখানে অমসৃণের ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকে, আর মসৃণের ক্ষেত্রে কিন্তু এটা কি যুক্ত থাকে না। এটা একটু আমাদের একটু মনে রাখতে হবে, এটা অলরেডি আমরা কিন্তু জানি সেই জিনিসটাতে আর কি। আচ্ছা চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই। এর পরের দিকে আমরা যদি যাই সেটা হচ্ছে তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস, কিছু এমসিকিউ প্র্যাকটিস। চলো আজকে আমাদের একটু এমসিকিউ প্র্যাকটিস করি। সবাই লিখছে আর কি, ভেরি গুড। এটা প্রিন্স অনিক হরমোন গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন বানান ভুল গেছে অনেক। গ্লাইকোজেন বানানটা হবে GLYCOGEN, আমি লিখে দিচ্ছি তোমাদের। গ্লাইকোজেন বানানটা হবে ওকে GLY GLYCOGEN, এটা হবে গ্লাইকোজেন। হরমোন HORMONE, হরমোন ওকে। আচ্ছা এনজাইম ENZYME, এনজাইমও লিখে দিই ENZYME। গ্লাইকোপ্রোটিন GLYCOPROTEIN, গ্লাইকোপ্রোটিন ওকে এটা। আচ্ছা হরমোন, গ্লাইকোজেন, স্টেরয়েড, ভিটামিন, ভেরি গুড। এই তো তোমরা সবাই উত্তর দিচ্ছে, অঙ্কিতা শাহ উত্তর দিচ্ছে ওকে। এরপরে তোমাদের এমসিকিউ সলভ, দেখি পারো কিনা। এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ। ভাইয়া কি এটা কি আন্তঃবাহক, কি আন্তঃবাহক? ও আন্তঃবাহক মানে কি? এই আন্তঃবাহক মানে কি, এই মূলত আমাদের এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইটা কিছু জিনিস বহন করে নিয়ে যায় তার নিজের ভেতর দিয়ে, ঠিক আছে? নিজের ভেতর দিয়ে নিয়ে গেলে সেটাকে অন্তঃবাহক বলে। আর পাশাপাশি অবস্থিত যেমন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের যে সকল পদার্থ উৎপাদন হয়, খাদ্য উৎপাদন হয়, এই জিনিসগুলো সে বহন করে নিয়ে যায় কিন্তু গোলজি বডিতে, আর গোলজি বডি সেটাকে কিন্তু প্যাকেজিং করে। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বডির কাছে পাঠায় দিচ্ছে বহন করে, তো এটা হচ্ছে আন্তঃবাহক না? ওকে চলো এখন তার আমরা একটু সলভ করি, এমসিকিউ সলভের দিকে যাই একটু। চলো দেখি কে বলে আর কি। তো যাই হোক তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে আমাদেরকে একটু জানাও দেখি। অনেকে তো তোমরা ক্লাস করছো আর কি, একটু জানাও। বাট আশা রাখি সামনে থেকে আরও অনেকেই ক্লাস করবা। ওকে চলো আমাদের এই প্রশ্নটা, প্রোটিন সংশ্লেষ করে নিচের কোন অঙ্গাণু? দেখি সবাই একটু উত্তর দাও, কে দ্রুত উত্তর দেয় আর কি। সহজ সহজ প্রশ্ন দিচ্ছে আর কি। প্রোটিন সংশ্লেষ করে নিচের কোন অঙ্গাণু? দেখি পারা যায় কিনা, বাচ্চারা পারে কিনা। স্লাইডগুলো না দেখতে, নিজে দেখতেই ভালো লাগতেছে, এত দারুণ স্লাইড। সবাই উত্তর দাও দেখি। আরমান মুন্না উত্তর দিয়েছে প্রোটিন সংশ্লেষ করে নিচের কোন অঙ্গাণু, উত্তর দিয়েছে খ খ খ খ। সুপার ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগছে। আচ্ছা মনি, অনেক ভালো লাগতেছে ভাই, থ্যাংক ইউ। অসাম ভাইয়া, শাকিল আরে আগুন, থ্যাংক ইউ। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। নাফি দুষ্টামি ছাড়লি না তুই না? ফাজবিহা, আচ্ছা ফাজবিহা রাইবোজোম, জোহরা রাইবোজোম, অঙ্কিতা সবাই উত্তর দাও। প্রিন্স অনেক উত্তর দিচ্ছে হচ্ছে রাইবোজোম, রাইট। আচ্ছা রাইবোজোম, সোহানা আক্তার, আয়শা সিদ্দিকা বি, এশা রাইবোজোম, হ্যাঁ এই তো হচ্ছে রাইবোজোম হয়েছে। সবাই কিন্তু হোমওয়ার্ক করে দিও আর কি। আচ্ছা তাহলে আমাদের এটা প্রোটিন সংশ্লেষ করে রাইট অ্যান্সার হবে মূলত আমাদের রাইবোজোম। রাইট অ্যান্সার হবে কোনটা? আমাদের রাইবোজোম হবে কিন্তু মূলত আমাদের রাইট অ্যান্সার। ওকে আচ্ছা এটা হবে উত্তর, রাইবোজোম। চলো এরপর এটাতে চলে যাই। আদিকোষের রাইবোজোম কোন প্রকৃতির? এটা পারা উচিত। আদিকোষ বলতে ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছে, ধরে রাখো ব্যাকটেরিয়া। আদিকোষের রাইবোজোম কোন প্রকৃতির? বলো বলো বলো, আদিকোষের রাইবোজোম কোন প্রকৃতির? 70s 80s কোনটা? এটা হচ্ছে 2 নাম্বার। 2 এর কত আসবে বলো? 70s 80s 50s। বেস্ট ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে প্রজ্ঞা, হ্যান্ডসাম ভাইয়া, হ্যান্ডসাম ক্লাস, তাই নাকি? ঠিক আছে ক্লাসে মনোযোগ দাও, অন্য কোনো দিকে মনোযোগ দিও না। আচ্ছা ফাজবিহা, আমি ভাইয়া ফারহানা, ফাজবিহা না, তোমার নাম তো দাও আছে ফাজবিহা।
থ্যাংক ইউ রাধা ঘোষ। ইতি কত 70s, নাফি 70s, ভেরি গুড, এটাও কিন্তু 70s, তাই না? এটা হচ্ছে আমাদের কত এস 70s। আচ্ছা এইখানে একটা বলো তো যে ছত্রাকে একটু আগে পড়াইছি, ছত্রাকের ক্ষেত্রে এদের রাইবোজোম কত এস প্রকৃতির বলো? 77s প্রকৃতির নাকি 55s প্রকৃতির? দেখি কে পারে। ছত্রাকের ক্ষেত্রে 77s নাকি 55s? রেদওয়ান 70, গুড। রাধা ঘোষ 2-এর বি, 2-এর বি, 2 তো শেষ, 2-এর বি নাম্বার মানে 70s। এরপরে উত্তর দাও। আরমান মুন্না 77s, গুড। আরমান মুন্না তাড়াতাড়ি উত্তর দিচ্ছ 77s ছত্রাকে। এশা ঠিক বলছো, ইতি ঠিক বলছো, ইয়াসমিন ঠিক বলছো, সেজুতি ঠিক, হ্যাঁ ভেরি গুড, 77s হবে, 77s হবে এটা। প্রজ্ঞা ওকে, ঐশ্বর্য 77s, গুড, ভেরি গুড। এরপরে দিকে একটু চলে যায়, দেখি নিম্নের কোনটি লাইসোজোম তৈরি করে? নিম্নের কোনটি লাইসোজোম তৈরি করে? দেখি আমাকে উত্তর দাও, দেখি কে হবে, গোলজি বডি নাকি সেন্ট্রিওল? নিচের কোনটি লাইসোজোম তৈরি করে? দেখি ভিটামিন এবং লাইসোজোম তৈরি করে। 1 নাম্বার বৈশিষ্ট্য কাজের ছিল আর কি, 1 নাম্বার। এটা হচ্ছে, এটা 3 নাম্বার, 3-এর কোনটা হবে দেখি? নিচের কোনটি লাইসোজোম তৈরি করে? না, মাহফুজ এর উত্তর ভুল দিয়েছো ভাইয়া, 80s হবে না ওটা। ওকে, রিফাত উত্তর দিয়েছে এ, ভেরি গুড, এ। প্রণব দাস গোলজি বডি, তারপরে সাহা উত্তর দিয়েছে গোলজি বডি, ইতি কথা গোলজি বডি, ভেরি গুড, গুড। উমর ফারুক ঐশ্বর্য এ, গোলজি বডি, ভেরি গুড, ভেরি গুড। এই তো ভালো হচ্ছে এটা। প্রিন্স অনিক, ওকে, এটা হচ্ছে আমাদের মূলত গোলজি বডি হবে, উত্তর গোলজি বডি, গুড। এরপরটাতে চলে যায়, দেখি কোষ বিভাজনে কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? খেয়াল করো, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু বলো দেখি? গোলজি বডি, সেন্ট্রিওল, সাইটোপ্লাজম নাকি? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে আমাদের কোন অঙ্গাণু কোষ প্লেটে? এটা কি উত্তর দেয়? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? এসা উত্তর দিয়েছে, আরমান মুন্না উত্তর দিয়েছে, রিফাত ডিডি সাইটোপ্লাজম, ভাই রিফাত কি উত্তর দিচ্ছ আর কি? রিফাত হয় নাই। মাহফুজ এম, আচ্ছা কোষ প্লেট, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করতে সহায়তা করে কোনটা? উত্তর দাও। রাইট অ্যান্সার, কোষ প্লেট তৈরি করে সহায়তা করে গোলজি বডি। এখানে কিন্তু অনেকে সেন্ট্রাল দিচ্ছে, সেন্ট্রাল দেও না, এটা হবে কিন্তু ডিরেক্ট দেওয়া রয়েছে গোলজি বডি কাজের ভেতরে। দেখো এটা কিন্তু গোলজি বডি, কোষ প্লেট, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোনটা? গোলজি বডি, গোলজি বডি, গোলজি বডি। ওকে, এরপরেটাতে একটু চাই, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি? এটা না পারলে তোমাদের মেরে ফেলা উচিত। দানাদার বস্তু কোনটা বলো? দানাদার কোনটা বস্তু? এইটা আমাদের 5-এর কত? হ্যাঁ নাফি, গোলজি বডি হবে উত্তর, গোলজি বডি। বলো দেখি, এটা একটু বলো, আমি একটু শুনি। ভেরি গুড, রাইবোজোম। ফারহানা রাইবোজোম, এটা তো সবাই পারবে। এটা কই গেল রাইবোজোম, কই গেল? এই তো রাইবোজোম, ঘ নাম্বার উত্তর, এটা হচ্ছে ঘ নাম্বার, রাইবোজোমের ঘ। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে আসি আমাদের শেষ আজকের। এটা অলরেডি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1 চলছে। অলরেডি 3টা ক্লাস আমাদের শেষ, কেমন লাগলো একটু জানিও আর কি। আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেছে, আর তোমাদের জন্য কিন্তু বারবিকিউ রান্না হচ্ছে। এই বারবিকিউ রান্না কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট। কথা দিচ্ছি খুবই সিলেক্টেড, যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন নিয়েই, খুবই প্রিসাইজ, ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো এবং ভুল করার মতো, সেই প্রশ্নগুলো দিয়েই মূলত তোমাদের বারবিকিউ রান্না করা হচ্ছে। আর বারবিকিউটা হচ্ছে তোমাদের এমসিকিউ বুক, 5000-এরও বেশি এমসিকিউ থাকবে তোমাদের বায়োলজির মাত্র 24টা অধ্যায়ের উপরে। আশা রাখি এই বইটা সামনের মাসেই বাজারে চলে আসবে। প্রাইস অবশ্যই অনেক কম রাখা হবে, একদম নাগালের ভেতরেই। 5000-এর মতো এমসিকিউ যদি তুমি শুধুমাত্র
বায়োলজিতে প্র্যাকটিস করো। সত্যি কথা বলতে আমাদের বিশেষ একটা কথা থাকে, তুমি কত পড়ছো ব্যাপারটা এরকম না, তুমি কতটুকু প্রশ্ন সলভ করছো এটার উপরে কিন্তু পরীক্ষার সফলতা নির্ভর করে। তো দেখো আমরা মোটামুটি যারা মেডিকেলে পড়ে তারা কিছু না হোক চান্স পাই, 10,000 15,000 প্রশ্ন তারা কিন্তু এমনি সলভ করে। তাহলে দেখো তুমি যদি বায়োলজিতেই 5,000 প্লাস এমসিকিউ সলভ করো, তাহলে তোমার, আমার মনে হয় যে তোমার ভুল যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ নাই আর কি। হয়তো ভুল অল্প একটু সবার যাই, তো এই 5,000 এমসিকিউ তার যেন তেন এমসিকিউ না, 5,000 এমসিকিউ কিন্তু আমরা 3 থেকে 4 বার মডারেশন করে দেবো। আশা রাখি খুবই কাজে লাগবে। আর তোমাদের অনেকের কথা সেটা হচ্ছে আমাদের লাল সবুজে দাগানো বই নিয়ে। আমাদের লাল সবুজে দাগানো বইটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা লাল সবুজে দাগানো পিডিএফ বই এইটা। শুধু তাই না, এই নতুন এডিশনের এই বইয়ের যা যা তথ্য, এক্সট্রা তথ্য, মানে 2023-এর এডিশন যদি কেউ কিনে থাকে, 23 এডিশনের তথ্য তো আমাদের সবুজ কালারে দাগানোই থাকে। আর মনে করো যে কেউ 24-এর বইটা একটু পিডিএফ দেখতে চাচ্ছ, তাহলে 24-এর বইয়ে যে তথ্যগুলো এক্সট্রা অ্যাড হয়েছে সেটা কিন্তু আমরা লাল কালিতে ড্র করে দিই, আর আগের তথ্যগুলো সেটা সবুজ কালিতে থাকে। এটা গেল। এরপরে এই হাসান স্যারের বইয়ের বাইরেও মাজেদা ম্যাডামের বই, আজিবুর স্যারের বই, যেখান থেকে কিন্তু এমসিকিউ অনেক আসে, এক্সট্রা ইনফো অনেক আসে, সেই তথ্যগুলো ছোট ছোট পাম কার্ডের মাধ্যমে কিন্তু আমরা সেইখানে, তোমরা অলরেডি আমাদের পেজে কিন্তু আপলোড দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা কিন্তু ওইখানেই জাস্ট আঠা দিয়ে দিচ্ছি আর কি। কারণ এই দাগানো বইটা যখন তুমি অ্যাডমিশনে যাবা, তোমার জন্য যে কতটা কাজে লাগবে, যারা অ্যাডমিশন প্রিভিয়াসলি দিয়েছে তাদের কাছ থেকে তুমি একটু শুনে দেখো আর কি। ওকে। আর এছাড়াও যদি কখনো কোনো দিন ধরে রাখো কোনোটা টপিক খুবই কঠিন, ওই টপিকটা কিন্তু খুবই শর্টলি আমরা কিন্তু ছোট্ট করে সেই জায়গাটাতেও লিখে দিচ্ছি, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা ম্যাটের জন্য, কোনটা বিশ্ববিদ্যালয়ের জন্য। আশা রাখি এত কষ্ট করে, এত সাজানো, কারো দাগানো বইয়ের পিডিএফ তুমি কোথাও পাবে না। আমাদের বইটা অনেক জায়গায় চুরি হচ্ছে, অনেকে চুরি হয়তো বা করবে। তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাইয়া পেইড আমরা কবে পাবো? আমরা খুবই দ্রুত দাগানো বইয়ের যে পেইড ভার্সনটা সেটা আমরা নিয়ে আসবো, কারণ পিডিএফটা দিলে খুবই সুবিধা হয়। আমরা তো ছবি দিচ্ছি পেজে, বাট পিডিএফটা তোমরা আমাদের পেইড যেটা গ্রুপ সেখানে পাবা। পেইড গ্রুপের কাজ চলছে খুবই দ্রুত, উইদিন 1 উইকের মধ্যে তোমরা একদম বাংলাদেশের বেস্ট দাগানো বইটা পাবা, কথা দিলাম এই জায়গাটাতে ইনশাল্লাহ। এরপরেও ভুল ত্রুটি থাকবে মানুষের, তো আমরা সেটাকে রিকভার করার ট্রাই করবো আর কি। আর আজকের মতো মোটামুটি আমাদের আর তো স্লাইড খুঁজে পাচ্ছি না, প্রায় 22টার মতো স্লাইড মনে হয় পড়াইলাম আর কি। আমাদের ক্লাস টাইম গেল হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। ভাইয়া প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক রাইবোজোমের গঠনগত পার্থক্য কি? আচ্ছা, প্রোক্যারিওটিক মানে হচ্ছে, খেয়াল করো, এই আদিকোষী মানে 70s, আর ইউক্যারিওটিকের হচ্ছে প্রকৃত কোষী, ইউ মানে সত্য মানে 80s। গঠনগত পার্থক্য তো আছে, যেমন যেটা 70s রাইবোজোমের এখানে আরএনএ থাকে 3 ধরনের, আর 80s রাইবোজোমের আরএনএ থাকে 4 ধরনের, তাই না? এটা একটা গঠনগত পার্থক্য। আবার 70s এর সাব ইউনিট কত? 50 আর 30। 80s এর সাব ইউনিট কত? 60 এবং 40। এটাও তো একটা পার্থক্য। আচ্ছা, সোহানা আক্তার, আওয়ার বেস্ট টিচার, ওকে, থ্যাংক ইউ। সাইকেলের দাম কত? আচ্ছা, আমাদের সাইকেল 1-এর টোটালি ফ্রি, আমাদের সাইকেল 1-এ কোনো দাম লাগে না, বাট ফ্রি মাল বইলা, সস্তা মাল বইলা এটা ফেলাই দিও না। সর্বোচ্চ E4 দিয়েই ক্লাস নিচ্ছে, আশা রাখি তো আমাদের কারো মনক্ষুণ্ণ কখনো হবে না। সাইকেল 2-এর দাম কমই থাকবে, বেশি থাকার কোনো সুযোগ নাই, আমরা বেশিটাই কিছু দিই না। আচ্ছা, আর যেটা আমাদের দাগানো বইয়ের পিডিএফ, এটার দাম আশা রেখে 1000-এর মধ্যে থেকে যাবে, মানে সবগুলো, শুধু বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে, মেডিকেল এবং ভার্সিটি প্যাটার্নের, মূলত মেডিকেল প্যাটার্নের জন্য আর কি এটা। আর না ভাই, সাইকেল 2, এই সাইকেল 2 এর দাম এখনো ঠিক করে না, সাইকেল 1 আগে শেষ করো তো ভাই, তারপরে সাইকেল 2। সাইকেল 1 নিতে নিতে অবস্থা খারাপ হয়ে যেত স্যার, সাইকেল 2 হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, পলিপেপটাইড চেইনের যে 3D রূপ দেয়, বুঝে নাই সাহা, ভাইয়া পলিপেপটাইড চেইন যে 3D রূপ দেয় কোনটি, মানে কি? আচ্ছা, পলিপেপটাইড চেইনের 3D রূপ, পলিপেপটাইড চেইন মানে মূলত কি বলো তো ভাই? প্রোটিন। এখন প্রোটিনের 3D রূপ তো সবাই দিবে, স্পেশালি ইউক্যারিওটিকটা বেশি দিবে, প্রকৃত কোষে 3D রূপটা বেশি দিবে আর কি। ভাই এইচএসসিতে বায়োলজি লাইভ ক্লাস করব কল্পনা করতে পারিনি। আচ্ছা ভাই, এইচএসসি বায়োলজিতে লাইভ ক্লাস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অনেকদিন পরে তো আমাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছি আর কি। আগে ইন্টারনে নিয়ে, নিজের প্রপ নিয়ে, বিশেষ নিয়ে এত বেশি পরিমাণে ছিলাম, 10 মিনিট স্কুলে ঠিক মতো ক্লাস নিতে যাইতে পারতাম না এই জায়গাতে। আই বিলিভ ইন ফ্রি জিনিস অলওয়েজ ভালো হয় ভাইয়া। না, আমি বিলিভ করি না, ফ্রিতে আমি কোনো কাজে বিশ্বাসী না। ফ্রি জিনিস অলওয়েজ ভালো হয় না, এটা ফ্রি জিনিস ভালো হয়, কিন্তু মানুষটা না ওটা
অ্যাকসেপ্ট করে না, টাকা না দিলে অ্যাকসেপ্ট করে না। আচ্ছা অস্থির ক্লাস, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মাহফুজ এম বলছে রাইবোজোমের মেকানিজমগুলো কি কি, এটা তোমাদের লাগবে না। ফ্রেপ শিফটিং আগে আজকে ওই যে একজনকে বললাম যে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। তোমার রাইবোজোম থেকে যে কয়েকটা তথ্য জানা দরকার তোমার পরীক্ষাতে আসবে, তুমি ততটুকু এই এইচএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে তুমি করে ফেলো। ওকে, কোন মেকানিজমটা কি, কোন মেকানিজমের মাধ্যমে আমাদের প্যাকেজিং হয়, এই মেকানিজম যুগে যুগে কালে কালে কখনো কোনোদিন অ্যাডমিশন আসবে না। আর এই মেকানিজমগুলো পড়া যাদের দরকার বা যেটা ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনটা তুমি মাথা থেকে ভুলে ফেলবা। আলটিমেটলি দেখবা মেকানিজম করতে করতে পরীক্ষার হলে তোমার মেকানিজম হয়ে গেছে ভাইয়া। সো মেকানিজম কোনটার দরকার সেটা আমরা জানি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো যেটার মেকানিজম দরকার সেটা মেকানিজম দেব, যেইটার রিডিং দরকার সেটা রিডিং দেব, যেটার গল্প দরকার সেটা গল্প দেব। হয়তো কথা একটাই, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। ঠিক আছে না? আচ্ছা ভাই দাগানো বইয়ের পেইড ভার্সন কবে পাবো? দাগানো বইয়ের পেইড ভার্সন আমাদের কাজ চলছে, এই সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সব কয়টা অধ্যায় আস্তে আস্তে পাবা, একসাথে পাবা না, কারণ 24 সালের এডিশনের বই তো দাগাইতে টাইম লাগবে, তাই না? এই জন্য আস্তে আস্তে তোমরা পাবা, একসাথে সব পাবা না, ধীরে ধীরে পাবা। ওকে, আগে ভাবতাম বায়োলজি খালি মুখস্থ করতে হয়, এখন দেখি এটা অস্থির একটা সাবজেক্ট। হ্যাঁ অবশ্যই, বেসিক জানলে অস্থির সাবজেক্টই এটা। রিফাত ভাই আপনার অফলাইনে ভালো হবে নাকি অনলাইন? আমি তো মানুষ একটাই না, বলো তো? অফলাইনে থাকলে একটু মাইর খাবা, ক্লাসে যারা অফলাইনে করে তারা একটু মাইর খাই, বকাঝকা খাই। আর অফলাইনের ব্যাপারটা হচ্ছে কি, সামনাসামনি দেখা যায়, মাঝে মধ্যে ভালো লাগে, ওদের সাথে একটু গল্প হয়, ওদের হোমওয়ার্ক চেক করতে পারি, অফলাইনে পরীক্ষা নিতে পারি। অফলাইন তো অফলাইনই, অফলাইনের বিকল্প তো দুনিয়াতে কিছু হইতে পারে না। বাট অনলাইনও ভালো, কারণ অনলাইনে সুবিধা হচ্ছে পড়া যায় অনেক সময় নেই। আমাদের স্লাইডগুলোর কেমন হচ্ছে তোমরা এটা তো জানালে না, বলো তো? হোয়াটসঅ্যাপ ওর স্লাইডের সাজানোর জন্য আবির থেকে শুরু করে রাসেল, রাকিব, ফাহাদ, এত মানুষজন কাজ করতেছে, এটা আমি কিছুই করি না, তারাই সব কিছু করে। ওকে, আমি কিছুই করি না আর কি, আমার দ্বারা কিছু হয় না আর কি। সবাই একটু কমেন্ট করো। ওকে, আচ্ছা একজন সাহা কমেন্ট করেছে আর কি, ফাদার অফ রাইবোজোম কাকে বলে? এই শোনো, ফাদার অফ রাইবোজোম মূলত জর্জ প্যালেটকে বলা হয় আর কি, জর্জ প্যালেটকে মূলত ফাদার অফ রাইবোজোম বলা হয়। ওকে, আচ্ছা ভাইয়া অনেক থ্যাঙ্কস, আপনার জন্য বায়োলজি পড়ার প্রতি আগ্রহ বাড়ছে এই একদিনে, থ্যাংক ইউ ভাই। দাগানো বই পেইড ভার্সন কি এইচএসসি 26 এর নতুন বই অনুসারে দাগানো হবে? হ্যাঁ, এইচএসসি 26 এর নতুন বই অনুসারে, এই যে যেটা রিসেন্টলি বেরোছে এটা। আচ্ছা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ, অস্থির স্লাইড, থ্যাংক ইউ, সবগুলো সব ভালো হয়েছে স্যার, থ্যাংক ইউ। স্লাইড পারফেক্ট, ভালো অনেক। আচ্ছা প্রণব দাস, স্লাইড এই ডিজাইনটা সেই, আমি খুশি হয়ে যাবে শুনলে এটা। ভাই রাইবোজোমের স্টাইলিং এবং আচ্ছা রিসাইক্লিং প্রক্রিয়াগুলো কীভাবে কোষের আচ্ছা প্রোটিন হোমিওস্ট্যাসিসকে বজায় রাখে? আচ্ছা দেখো, এখন ফ্যাক্ট হচ্ছে হোমিওস্ট্যাসিস মানেটা কি? হোমিওস্ট্যাসিস শব্দের অর্থ, কথাটা আসছে হোমিও, হোম শব্দের অর্থ তোমার দেহ, স্ট্যাসিস শব্দের অর্থ যে কোনো জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ দেহের প্রোটিন কতটুকু উৎপাদন হবে, এই প্রোটিনটা যদি আমি কন্ট্রোল না করতে পারি, বা দেহের কতটুকু কোষ বিভাজন হবে এটা যদি আমি কন্ট্রোলে না রাখতে পারি, তখন সেটা হয়ে যাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। আর কোষ মানে তো প্রোটিন অবশ্যই, তাহলে এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি হয়ে যায় তখন হয়ে যাবে কিন্তু সেটা টিউমার, আর টিউমার থেকে হয়ে যাবে সেটা কিন্তু ক্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে? ওকে ভাই, আমি আগে এমন স্লাইড দেখিনি, অনেক সুন্দর। এটা কি পাম দিলে নাকি মন না? ভাই সাইক্লোনের সব ক্লাস কই পাবো? সাইক্লোনের সব ক্লাস আমাদের এই গ্রুপে পাবা। থ্যাংকস লট ভাই, অনেক আচ্ছা। সাইকেল সব ক্লাস কই পাবো? রিফাত এখানে পাবা। তো যাই হোক, আর তোমরা সবাই ভালো থাকো। আজকে আমাদের ক্লাস 1 ঘন্টা 28 মিনিট, আর 2 মিনিট একটু গল্প করি আজকে তোমাদের সাথে। ওকে, হ্যাঁ বায়োলজি লাভার্স থেকে, পেজ থেকে, পেজের কমেন্টটা দেখি, আমাকে একটু দাও পেজের কমেন্টটা দেখি। অফলাইন অনলাইন সবগুলো যেভাবে পাশে থাকার জন্য থ্যাংক ইউ ভাইয়া। সাইকেলের সব কি এখানে পাবো? ও আচ্ছা, ফাদার অফ রাইবোজোম বলতে নিউক্লিয়াস দেওয়া রয়েছে। আচ্ছা বিজ্ঞানীর নাম যদি চাই তাহলে তো জর্জ প্যালেট বললাম,
তাই না? আর যদি এখন বলা হয় যে কোনো বস্তুর নাম বলে, বস্তু বলতে অঙ্গাণুর নাম বলে, তাহলে আমাদের তো কোষের মধ্যে সবচেয়ে বস অঙ্গাণুই তো হইতেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসই তো ফাদার মাদার সব, ফাদার মাদার সিস্টার সব। আর ব্যক্তির নাম বললে, আচ্ছা মুন্না বলছে পাম দিই নেবে, থ্যাংক ইউ মুন্না, তাইলে সত্যি কথা বলছো, ভালো লাগলো শুনে। আচ্ছা তাহলে পাম নিলাম না আর কি আমরা এটা। আচ্ছা কথা শুনতে ভালো লাগে স্যার, এই থ্যাংক ইউ বৈশাখী ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, কই কমেন্ট কই, আমাদের পেজে কমেন্ট কোথায়? উপরের দিকে চলে গেছে, পাই নাই, আর খুঁজে পাই নাই। পেজে কমেন্ট নাকি রাজদিল আওয়াজ থেকে কমেন্ট করছি ভাই ওকে। আচ্ছা ঠিক আছে না, তাহলে আমরা সবাই আর কি এটা ভাই, অনলাইনে কি কিউএনএ সাপোর্ট পাবো? এই অনলাইনে তো কিউএনএ সাপোর্ট তো পাচ্ছই আর কি। ওকে আচ্ছা, ওমর ফারুক মোটিভেশনের কথা বলেন 2 মিনিট। মোটিভেশনের কথা অনেক জায়গাতে, সব জায়গাতে তো শোনো। মোটিভেশনের কথা যদি বলা যায় 2 মিনিট না, মোটিভেশন না, জাস্ট লাইফ একটা এক্সপিরিয়েন্স, একটা কথা বলি যে রবার্ট চার্লস ডারউইন একটা কথা বলেছেন, সেই কথাটা কিন্তু হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জয়। দেখো তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করো, কোন কলেজ থেকে পড়াশোনা করো, এনডিসি হোক, ভিএনসি হোক, রাজশাহী কলেজ হোক, ঢাকা কলেজ হোক, বা তোমার বাবা 4 চাকা চালায়, 2 চাকা চালায়, বা সাইকেল চালায়, বা তুমি হেঁটে আসো, বিশেষ করে সফলতা কখনো না কোন জায়গা থেকে আসো সেটা দেখে ডিপেন্ড করে না। তোমরা অনেকে মনে করো যে আল্লাহ কোচিং করার জন্য আমি ঢাকা যাবো, এবং অনেক এলাকার মানুষ মনে করে যে এটা একটা প্রাউড, যে ঢাকা যাচ্ছি, আমার ছেলে বা মেয়ে ঢাকায় যে কোচিং করছে, এটা জাস্ট তাদের একটা প্রাউড। চান্স পাক না পাক সেটা কোনো ফ্যাক্ট না। ব্যাপারটা হচ্ছে যে সফলতা যদি শুধুমাত্র একটা জায়গা কেন্দ্রিকই হতো, তাহলে কখনোই রাঙামাটির ছেলে বা মেয়ে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিএমসি বা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেত না। আবার কখনোই পঞ্চগড়ের শেষ প্রান্তের ছেলে বা মেয়ে যারা কিনা সবচেয়ে খারাপ স্কুল কলেজে পড়াশোনা করে আসছে, তারা নটরডেমের মতো পোলাপানদের সাথে কম্পিটিশনে আসতো না। অর্থাৎ সফলতা একটা মেন্টাল স্টেট, পরিশ্রম একটা মেন্টাল এবং ফিজিক্যাল স্টেট। এই সফলতাকে যদি তুমি তোমার মানসিকতার দিক থেকে ধরো বা ধারণ করে রাখো, তুমি হোয়েভার তুমি যেখানে থাকো, তুমি কে হও, জাস্ট একটাই কথা, লেগে থাকো। লেগে যদি থাকা হয় টুডে টুমরো, দেখবা যে সাকসেস সবার আসে, হয়তো একটু অপেক্ষা করতে হয় আর কি আমাদের সবাইকে। সো যেটা পারো না, আমি জানি সবাইকে দ্বারা সব কিছু হতে হবে না, সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। তুমি তোমার যতটুকু লেভেল, জাস্ট ওই লেভেলটা না তুমি একটু সাস্টেইন করে রাখো। তুমি অনেক বেশি পারা দরকার নেই, আজকে যতটুকু পড়ছো ওই জিনিসটাই না 10%-এর মধ্যে তুমি 2% দেওয়ার চেষ্টা করো। আমাকে ওর মতোই হইতে হবে এটা বাদ দাও। তা আমার কথা একটাই, জাস্ট নিজেকে মনে করো যে না, তুমি যেখানে থাকো না কেন তুমি ভালো কিছু করবা। আমার মনে যে কোনো জায়গা থেকে ভালো কিছু করা যায়, এটা একটা। আর 2 নম্বর কথাটা হচ্ছে কারোর সাথে কম্পেয়ার না, কম্পিটিশন করো। কিসের কম্পিটিশন? হাতের কম্পিটিশন না, চাকুর কম্পিটিশন না, গুলির কম্পিটিশন না, কম্পিটিশন হোক মেধার। তো এই জন্য আমি আমার বায়োতে একটা কথা লেখা থাকে যে মেধার প্রতিশোধ বড্ড নির্মম। তো আমাদের প্রতিশোধ হোক মেধা দিয়ে না, আমার কম্পিটিশন হোক মেধার, কম্পেয়ার না। সবাই ভালো থেকো সে পর্যন্ত। কালকে 4 নম্বর ক্লাস, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সাইনিং আউট।